First of all, I'll welcome everyone who are currently viewing this live session, the community interaction session. So this is the second phase of that particular leg, and today we have the crew of the Round Trip, directed by the Melting Point Films, and we have Priyam Chanda, the director of the Round Trip. We have Shushovanda, the creator of the Melting Point Films and the Round Trip. We have Oshmita Bhaduri, who is a co-actress of this particular film, and Onindo Banerjee, who is the lead actor. He will be joining in soon. We also have Xavier Chakraborty, who is one of our content creators of the Bong Junction, as well as we have Shagnik Chatterjee, who is an eminent theatre director and writer of the theatre group Moromia, and he is also one of our content creators. Also, to all the viewers who are watching this live, I'll firstly go ahead with an announcement that today the Bong Junction has declared Moromia as our official theatre partners, and we have a lot of plans ahead. And I'll like to request Shagnikda to kindly highlight on the same. হ্যাঁ, এটা একটা ভেঞ্চার। আমাদের বং জাংশন একটা ভেঞ্চার, যেটা মানে এত মাল্টিফ্যাসেটেড একটা ভেঞ্চার জেনারেলি ডিজিটাল প্ল্যাটফর্মে খুব কম দেখা যায়। আমাদের এটা নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেটা খুবই মাল্টি ডাইমেনশনাল। তার মধ্যে যেমন মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে, তার মধ্যে যেমন খানিকটা অরিজিনালস তৈরি করা, মানে ফিল্ম হয়তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে হয়তো আমরা অরিজিনালস ওয়েবের দিকে যাব, অরিজিনালস ফিল্মের দিকে যাব। একটা ইবুক লাইব্রেরির পরিকল্পনাও আছে। তার সঙ্গে যেটা একটা বড় উইং, সেটা হচ্ছে থিয়েটার। তার কারণ আফটার লকডাউন ফেজ আমাদের কাছে একটা বড় সমস্যা জায়গা তৈরি হয়েছে যে মঞ্চের মানুষ যারা আমরা মঞ্চ থেকে অনেকটা দূরে, এবং মানুষকে নিয়ে আমাদের কাজ, জনতাকে নিয়ে আমাদের কাজ। তো গ্যাদারিং করা বারণ, আর সেখানে গ্যাদারিং ছাড়া মানে আমরা সার্ভাইভ করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্ম খুব জরুরি ছিল, যেখান থেকে থিয়েটারের মানুষ এবং থিয়েটার এই মুহূর্তে থিয়েটার সিনারিও, যেটা কলকাতা তথা বাংলা তথা গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী, সেই সমস্ত থিয়েটার সিনারিওটাকে একটু বুস্ট আপ করার জন্য কিছু ডিজিটাল প্ল্যাটফর্মস দরকার। মেবি উই আর স্ট্রাইকিং দ্য ফার্স্ট নোট থ্রু বং জাংশন ইনিশিয়েটিভ। অনেক কিছু পরিকল্পনা রয়েছে, আমি লেয়ারে পরে একটু একটু করে বলবো যে আমাদের কি কি পরিকল্পনা রয়েছে। অনেক কিছুই রয়েছে পরিকল্পনার মধ্যে, আস্তে আস্তে আমরা এগোবো। ওকে, সো আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট এই যে মরমিয়ার এই জিনিসটা নিয়ে। সো উইল বি সুন ডিক্লেয়ারিং সামথিং ভেরি ইন্টারেস্টিং লাইক organizing online ticketing facility for all theater groups, all events hosted by Moromia as well as other theater activities hosted in Calcutta. So they can like people interested in theater activities can purchase tickets from directly from our website www.thebongjunction.com. So this will also be an interesting venture. So ইভেন প্রমোশন করা ভীষণ ভাবে দরকার, যেটা বাংলা থিয়েটারের প্রমোশন হয় না খুব বেশি, মানে কেননা আনন্দবাজারে বা বড় বড় খবরের কাগজে মানে বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা সব দলে থাকে না। হ্যাঁ, 10,000 টাকায় বিজ্ঞাপন দেওয়ার বদলে 10,000 টাকায় জ্ঞানমঞ্চে স্টেজ পাওয়া যায়। হ্যাঁ, কাজেই তার থেকে অনেক বেটার হচ্ছে আমরা খুব কম মানে খুবই মানে একটা বড় প্ল্যাটফর্মে আমরা থিয়েটারের প্রমোশন করতে পারি, অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি থিয়েটারকে। মানে থিয়েটার অবশ্যই মঞ্চে হবে, কিন্তু তার খবর আমরা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমাদের বং জাংশন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। সেরকম পরিকল্পনা রয়েছে, এবং কিছু অত্যাধুনিক পরিকল্পনা, যেমন টিজার্স তৈরি করা, বিভিন্ন থিয়েটারের টিজার তৈরি করা, যেগুলো
স্বাভাবিক মানে সাধারণত সিনেমা দেখে এসেছি আমরা, কিন্তু থিয়েটারে টিজার তৈরি করা প্রপারলি এবং সেগুলোকে প্রমোট করা, থিয়েটারের ওয়ার্কশপ অর্গানাইজ করা, তাছাড়াও মানে থিয়েটারে অনলাইন ওয়ার্কশপ সেশনস, থিয়েটারে অনলাইন প্রচুর ডিসকাশন, সেমিনার, এই সমস্ত কিছু অর্গানাইজ করার পরিকল্পনা রয়েছে। একটা বড়সড় ইনিশিয়েটিভ নিয়ে আমরা এগোচ্ছি মরমিয়া এবং বং জাংশন একসঙ্গে। দেখা যাক, যদি সত্যি সত্যি ফ্রুটফুল হয় যা ভাবছি, তাহলে হয়তো এই ক্রাইসিসের মধ্যে থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এবং শারমিনদা, আমি একটা কথা বলবো, আমরা যে লেভেলের সাপোর্টটা পাচ্ছি এই লকডাউনে দাঁড়িয়ে, সেটা কিন্তু অনেকটাই আমাদের কাছে। কারণ আমাদের ওয়েবসাইট যেভাবে গ্রো করছে এবং আমাদের ফেসবুক পেজে রিসেন্টলি আমরা 2K ফলোয়ার্স ক্রস করে গেছি, এই সাপোর্টটা আমরা পাচ্ছি এবং আশা রাখবো ভবিষ্যতে আমরা এই সাপোর্টটা পেয়ে যাবো। না, তার কারণ আমাদের প্রচেষ্টা সৎ, আর সেটা মানুষ বুঝতে পারছে। এবং আমরা প্রত্যেকে যে কাজটা আমরা করছি, আমরা সেই কাজটা এত বছর ধরে করে এসে তারপরে এই কাজটা করছি। বং জাংশন মানে দুম করে কয়েকটা ছেলেপুলে মিলে খুলে ফেলা কোনো পোর্টাল নয়। তাই এখানে যারা বং জাংশনের পেছনে রয়েছে, তারা প্রত্যেকে এই ফিল্ডে বা এই মানে যে ফিল্ডকে আমরা একটা ছাতার তলায় নিয়ে এসেছি, সেই প্রত্যেকটা ফিল্ডে তারা প্রচুর কাজ করে এসেছে। Okay, so continuing the discussion ahead, so Sushmanda, what led to the making of the entire thing? Like, you are the creator, so where did you get this entire brainchild from? In life you have this aha moments, right? So you don't expect for it, and it just suddenly comes to you. So আমি খুব ইন্টারাক্ট করি ফর মাই মানে ডেইলি ওয়ার্ক। আমাকে লোকজনের সঙ্গে খুব ইন্টারাকশন করতে হয়। সো 80% অফ মাই ওয়ার্ক ইজ অ্যাবাউট কমিউনিকেটিং এন্ড টকিং টু পিপল। এবং সেটা কাজ এবং কাজের বাইরেও আমি ইন্টারাক্ট করতে ভালোবাসি, সোশ্যালাইজ করতে ভালোবাসি। তো আমার একজন কলিগ ছিলেন, এক্স কলিগ, যার সঙ্গে আমার একদিন এমনি মানে অফ দ্য ওয়ার্ক টপিক নিয়ে আলোচনা হচ্ছিল। এবং আমি যেহেতু কর্মসূত্রে মানে ভারতের বাইরে থাকি, এখানে কমিউনিটিটা আরো অনেক বেশি কসমোপলিটন, অনেক বেশি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তো সেই ভদ্রলোক ছিলেন অ্যাকচুয়ালি একজন ইহুদি ভদ্রলোক। হ্যাঁ, তো তিনি আমাকে গল্প বলছিলেন যে কেরম করে তিনি তার ফ্যামিলির একটা পার্টকে, একটা এক্সটেন্ডেড ফ্যামিলিকে খুঁজে পেয়েছিলেন থ্রু ওয়ান অফ দ্য হিউম্যান জিনোম বিজনেস অর পোর্টালস, after a long time, মানে ওটা হয়তো 2-3 জেনারেশন, at least 1-2 জেনারেশনের গ্যাপে। এবং how they got separated was Second World War, because they were Polish. হ্যাঁ, পোল্যান্ডের ফ্যামিলি সেখান থেকে মানে কেউ ইউএসএ চলে আসে, কেউ অন্য কোথাও চলে যায়। তো দ্যাট গট মি ভেরি এক্সাইটেড যে আচ্ছা এরকম হয়। এতদিন শুনে এসেছিলাম দু একটা জায়গায়, তাও মানে আমি যখন এই গল্পটা মানে আমার মাথায় আসে বা আমি লিখেছিলাম, তখন এই ব্যাপার বা এই সাবজেক্ট নিয়ে লোকে তাও কথা বলতো না, দে ওয়ার জাস্ট গেটিং স্টার্টেড। তো দ্যাট গট মি ভেরি এক্সাইটেড এন্ড গট মি থিঙ্কিং। তো তারপর হঠাৎ করে মানে স্ক্রিপ্টটা হয়ে যায়। আমি যেহেতু অবভিয়াসলি স্ক্রিপ্টটাকে একটু অন্য করে লিখতে চেয়েছি, বিকজ আমাদের জেনারেশন বা আমরা যারা ইন্ডিয়াতে থাকি, যারা মানে 1947 এর মানে প্রি 1947 দেখেছে, তারা জানে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কি। সঞ্জীব দা ইজ সেইং নাটক আমাদের বঙ্গ সংস্কৃতির খুব জরুরি একটা অংশ। মরমিয়া আসাতে আমি খুব খুশি। শাগনিক দা, এটাতে তোমার কিছু যদি বলার থাকে। হ্যাঁ, অবশ্যই। সঞ্জীব দা ভীষণভাবেই, সঞ্জীব দা বেসিক্যালি স্টোরি টেলার। হ্যাঁ, আর স্টোরি টেলার তার কোনো মাধ্যম বেসিক্যালি হয় না, তার কারণ সঞ্জীব দার অসাধারণ কিছু গল্প থিয়েটারের জন্য রয়েছে। কাজেই সঞ্জীব দা একজন নাট্যানুরাগী মানুষ। হ্যাঁ, এবং ভয়ঙ্কর ভাবেই থিয়েটারের জগতে আমাদের যোগাযোগ। সেইখান থেকে মানে বং জাংশনে আমাকে ডাকা, সেটা মানে সেখান থেকেই আর কি থিয়েটারের সঙ্গে বং জাংশনের একটা যোগসূত্র স্থাপন হয়েই গেল। হ্যাঁ, আর মানে আমরা বং জাংশনের সঙ্গে যুক্ত হয়ে মরমিয়াও ভীষণভাবে খুশি এবং অত্যন্ত আহ্লাদিত। হ্যাঁ, কাজেই কোনোভাবেই মানে আলাদা মানে এটা ওই মানে ওই ক্রস পোস্টিং এর মতো ব্যাপার আর কি। আমরা প্রত্যেকেই খুশি, কাজটা যেন ঠিকঠাক করে হয় সেটাই দেখার। First of all, like, I'd like to thank each and everyone who have supported the Bong Junction. So we are just awaiting Ushmita Di and Anindada right now, who will be coming to the live very soon.
So, like, I like to congratulate all the members for their striving efforts of getting like 2,000 followers on Facebook. So, within a week of launch, getting 2,000 followers is a very tough job indeed, and like getting an organic base is indeed tough in today's market. অ্যান্ড আমাদের যে পরিমাণ সাপোর্ট কলকাতার মানুষজন, কলকাতার বাইরের মানুষজন সবাই করছে, এটা খুবই মানে খুবই ভালো লাগছে। সঞ্জীব দা ইজ কন্টিনিউইং দ্য কনভারসেশন হিয়ার। নাটককে নানান ফরম্যাটে আরো বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে। অবশ্যই মাধ্যম, এখন তো মাধ্যম নিয়ে এক্সপেরিমেন্ট করারই তো সময়। তার কারণ মানে যে প্রথাগত যে মাধ্যমগুলো, যে চিরাচরিত মাধ্যমগুলো, সেইগুলো এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সুতরাং চিরাচরিত মাধ্যমের বাইরে গিয়ে নতুন মাধ্যমের সন্ধান আমরা বহু বছর ধরেই করছিলাম, কিন্তু এখন সেটা আরো বেশি দরকারি হয়ে পড়েছে। এখন স্পেসটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। আমরা ছাদে থিয়েটার শুরু করেছিলাম, আমাদের ফেস্টিভ্যালে একটা দিনই হচ্ছে রুফটপ থিয়েটার। সেখানে নিজের হাতে বানানো আলো, নিজের হাতে বানানো সাউন্ড, সমস্ত কিছু দিয়ে আমরা থিয়েটারটা করি ছাদে, এবং ছাদেই দর্শক বসে। প্রায় একটা অন্তরঙ্গ মাধ্যম তৈরি করে আমরা থিয়েটারটা করি ওখানে। কিন্তু তাছাড়াও আরো কিছু স্পেস, সেটা ক্যাফে হতে পারে, সেটা মানে কোনো ফুটপাথ হতে পারে, যে কোনো মানে মাধ্যমকে আস্তে 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 এক্সপ্লোর করতে হবে। এবং গোডাউন থেকে শুরু করে পেছনের বাগান কোনো কিছুকেই ছাড়া যাবে না। তার কারণ থিয়েটারের স্পেসটা এখন সব থেকে বেশি, মানে অল্টারনেটিভ স্পেসের সন্ধানটা এখন সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা। আর সেই জন্যই বং জাংশন অনেক বেশি জরুরি। তার কারণ আমরা মানে অনলাইন থিয়েটার করার বিষয়টা মানে আমরা খুব একটা সাপোর্ট করি না, কিন্তু অনলাইন থিয়েটার মানে সরাসরি অভিনয় করা ছাড়াও আরো অনেক কাজকর্ম থাকে থিয়েটারের, যে কাজগুলোকে মানে ভীষণভাবে অনলাইনে করা যায়। যেমন ওয়ার্কশপ হতে পারে, সেটা থিয়েটারের ভীষণভাবে মানে কার্যকরী একটা জিনিস, প্রশিক্ষণমূলক একটা জিনিস। তাছাড়াও আরো অনেক কিছু, প্রমোশন, টিকেটিং, অনেক কিছু হতে পারে। সেই সমস্ত কিছু দিয়ে আমরা থিয়েটারটাকে, লাইভ আর্টটাকে সাপোর্ট করার চেষ্টা করব। এখন আমরা নিজেরাও মঞ্চের মানুষ, কাজে আমরা ক্রাইসিসটা বুঝি। আচ্ছা, ফার্স্টলি বলি যে I like to pose this question to Ushmita Di. So, like, what was your feeling when like you were casted in this particular film, and when like now this film is going to be released probably tomorrow? If Priyamda can correct me if I'm wrong. So, what do you feel? Like, how are you feeling when this film is about to be released, and what the perception around this film? ওকে, ফার্স্ট অফ অল এই ফিল্মটার সঙ্গে আমি যুক্ত হই স্টোরিটা শোনার পর, আর এইটা প্রোডাকশনের সঙ্গেও আমি যুক্ত হয়ে গেছিলাম, বিকজ আমি একজন প্রডিউসার এই ফিল্মের। তো এটা আমি ভেবেইছিলাম যে অন্য কোনো সাহায্য না পেলে আমি নিজেই এটাকে প্রডিউস করে এগিয়ে নিয়ে যাব। তার কারণ এই স্টোরিটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে, আর এই ইউনিক স্টোরিটা নিয়ে কাজ করার জন্য আমি নিজেকে মানে নিজেকে আমি খুব লাকি মনে করি যে এই ইউনিক স্টোরিটাতে কাজ করতে আমাকে হেল্প করেছে প্রিয়ম। তার কারণটা হচ্ছে, যখন স্টোরিটা আমি সুশোভনের কাছ থেকে শুনি, এই জেরম পোর্টালের মাধ্যমে এই পুরো ব্যাপারটা যে একটা ফ্যামিলিকে খুঁজে পাওয়া যায়, সেটা আমার কাছে একদম নতুন ছিল, কারণ আমি এই পোর্টাল সার্ভিসের সম্বন্ধে একেবারেই জানতাম না। তারপরে আমি যখন এই ব্যাপারটা নিয়ে জানা মানে একটু পড়াশোনা শুরু করি, তখন দেখলাম যে হ্যাঁ, সত্যি এরকম একটা পোর্টাল সার্ভিস এক্সিস্ট করে এবং এর মাধ্যমে এরকম একটা ঘটনা সম্ভব। তো সেই জায়গা থেকে আমি কাজটা করতে চেয়েছিলাম। তো এই ধরনের একটা স্টোরি নিয়ে জেনারেলি আজকালকার দিনের ডিরেক্টররা খুব একটা বেশি এগিয়ে আসে না। তার কারণটা হচ্ছে যে অনেক সময় মানে এগুলো তো খুব একটা কমার্শিয়াল স্টোরি নয়। তো সেই জায়গা থেকে বাট প্রিয়ম যে এগিয়ে এসে এই স্টোরিটাতে কাজ করতে চেয়েছে, সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সেজন্য আমরা প্রথমেই শুরু করেছিলাম, আমি, প্রিয়ম এবং সুশোভন মিলে, যে কি করে স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ আমাদের কাছে তো সেরকম ভাবে মানে মানে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি নিজে থিয়েটার এবং অভিনয় করেছি। প্রিয়ম একটা অন্য আইটি সেক্টরে আছে, সেখান থেকে ও প্যাশনের মাধ্যমে সিনেমাটার সঙ্গে যুক্ত। আর সুশোভন প্যাশনেটলি লেখে। আর তো এর বাইরে তো আর কিছু মানে আমাদের সেরকম যে আমাদের খুব বেশি মানে অর্থকরী সাহায্য বা কিছু নেই। তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছিলাম এই কাজটা করার, এবং কাজটা যে সাকসেসফুল হয়েছে এটাই আমার ভালো লাগছে। যে আমার একটা প্রশ্ন আছে সুশোভন আর প্রিয়মের কাছে, সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ একটা শর্ট ফিল্ম, মানে 17 মিনিটস মতন ডিউরেশন নাকি? হ্যাঁ, 17 মিনিটস। হ্যাঁ। হ্যাঁ, তো
তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি যে শর্ট ফিল্ম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে কোনোভাবেই কোনো ধরনের ফিল্মের থেকে সেটাকে নিচু নজরে দেখা হয় না। এখন কিম কিদুক নিজেই শর্ট ফিল্ম বানিয়েছেন, জাফর পানাহির আছে, প্রত্যেকটা বড় বড় ডিরেক্টর ওয়ার্ল্ড ওয়াইড তাদের প্রত্যেকেরই শর্ট ফিল্ম রয়েছে, হ্যাঁ ভালো ভালো শর্ট ফিল্ম সেগুলো। তো কিন্তু ভারতবর্ষে একটা কনসেপ্ট আছে, সেটা মানে বহুদিনের পুরনো কনসেপ্ট, সেটা হচ্ছে শর্ট ফিল্ম করছে মানে তো বাচ্চা, হ্যাঁ মানে শর্ট ফিল্ম মানে ওটা ওটা বাচ্চারা করে, এবং সেটার পেছনে কারণও আছে। তার কারণ মানে এখন যেটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে রিসেন্ট ডেজে আমি দেখি, সেটা হচ্ছে এখন সবাই ডিরেক্ট, মানে ঘরে ঘরে একটা সময় দেখা যেত সবাই গান গায়, তেমনি এখন সবাই ডিরেক্টর। একটা মানে মানে একটা ডিএসএলআর কেনার পরেই সঙ্গে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় যে ফিল্ম মেকার, সবাই দিয়ে দেয়। তো এবার কথাটা হচ্ছে যে এইরকম ভুইফোর ফিল্ম মেকারদের মানে হাতে পড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউটিউবে অত্যন্ত ট্র্যাশ শর্ট ফিল্ম আসা শুরু হয়ে গেল, এবং দেখা গেল যে শর্ট ফিল্মের যে কনসেপ্টটা সেটা খুব ডিগ্রেডেড হতে শুরু করলো, এবং মানুষ এটাকে খুব নিচু নজরে দেখতে শুরু করলো। তো এই বাজারে দাঁড়িয়ে, মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে শর্ট ফিল্ম করার সিদ্ধান্তটা কি খুব ডেলিভারেট, নাকি এই গল্পটার ডিমান্ডটাই ওই 17 মিনিটের মধ্যে করা, তাই জন্য করা? মানে আমার মানে এই ছবিটা করার পেছনে মানে গল্পের জায়গা থেকে নয়, আমি বলতে চাইছি যে মানে এই ছবিটার ডিউরেশন বা এই ছবিটার যে মাধ্যম যেভাবে করা হয়েছে সেটার পেছনে কোন ভাবনা কাজ করেছে? প্রিয়ম, তুই বলতে চাস না? তুমি গল্পটা নিয়ে বলো, তারপর আমি বলছি, এগোচ্ছি। না, গল্পটা নিয়ে তো আমি বলেইছি, আমি জাস্ট এই স্পেসিফিক কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিতে চাই। স্পেসিফিক কোয়েশ্চেন, ঠিক আছে, আমি তাহলে উত্তরটা দিচ্ছি। এখানে এই মানে গল্পের যে মানে কন্টেন্টটা, ঠিক আছে, এবার দেখো শর্ট ফিল্ম আর ফিচার ফিল্ম, ঠিক আছে, তুমি যখন গল্পটা পাও তুমি সেটা বলার একটা মানে কায়দা খোঁজো যে কিভাবে বলবো। আমি কি একটা জিনিসকে মানে মানে অনেক বড় করে সেই জিনিসটা দেখানোর স্বার্থে দেখাবো, না আমি এই সময়ের মধ্যেই, মানে আমাদের মাইন্ডে এটা ছিল না যে এটা 17 মিনিটের, বাট ইয়েস, this can be shot as a short film because the story demands like that. I cannot extend what I mean what is not the fact. So whatever we have shown, মানে যেটাই আমরা দেখিয়েছি সেটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে, সেই ফ্যাক্টটা আমরা পোর্ট্রে করতে পেরেছি উইথ আ শর্ট ফিল্ম। So also from a film perspective, it demanded that it should run till that time and not more than that. So, welcome Anindada, and to the people, to all the viewers here. Anindada is the lead actor in this particular film, The Round Trip, which is going to be released tomorrow on IMDC box office and silver screens application. So, from the Bong Junction, we'll request you all to go and watch it from that particular application. And, Yeah, I just yeah, sorry, Yes, I just please. wanted to, yeah, I just wanted to add here, since Shreya took that point, so I can say that this will be kind of a virtual cinematic experience. I mean, আমরা যখন যাই আজকে কোথাও টিকিট কেটে দেখতে গেলাম সিনেমা, বাট ইউ নো যে কন্ডিশন প্রিভেইল করছে এখন এই মুহূর্তে, তাহলে আমরা বলতে পারি যে ইটস লাইক কাইন্ড অফ we are watching a film, we are going to a theater, but in a virtual way. So it's just, I mean, it's like that. So definitely we will enjoy this also. Yeah, sure. Over to you. অনিন্দাদা, তোমার পরিচয় করিয়ে দিই শাগনিক দার সাথে। শাগনিক চ্যাটার্জি, হি ইজ আ থিয়েটার ডিরেক্টর and writer, and he is also a part of the Bong Junction as a content creator. And Shushabanda is here, Priyam is here, obviously we are waiting for so Shagnik da, let's start off. তো আমরা মানে অনিন্দদা এখন শত জয়েন করলো, মানে আমরা বলে দিই আমরা কি কি নিয়ে কথা বলছিলাম। আমরা মূলত বং জাংশনে এই প্রথম যে কথা দিয়ে শুরু করি সেটা হচ্ছে বং জাংশনে থিয়েটারকে নিয়ে আমরা কি ভাবছি, থিয়েটারকে কিভাবে প্রমোট করা যায়, কিভাবে কি করা যায়, সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। রিগার্ডিং রাউন্ড ট্রিপ, আমাদের মানে আমি যেটা প্রশ্ন করেছিলাম, যেটা এক্ষুনি প্রিয়ম উত্তর দিল, প্রিয়ম যেটা এক্সপ্লেন করলো, সেটা হচ্ছে আমার প্রশ্ন ছিল যে আজকে এই মানে এই মুহূর্তে শর্ট ফিল্মটা তো বেশ কিছু বছর ধরেই এমন একটা জায়গায় চলে গেছিল যে মানে তো সবাই তো শর্ট ফিল্ম বানায়, মানে এখন তো জন্মানোর পরেই মোটামুটি সবাই ফিল্ম মেকার হয়ে যায়।
তো শর্ট ফিল্মটা এখন জন্মগতভাবেই সবার মানে এটা বার্থ রাইট, সবাই বানায়। তো মানে না বানালে হয় না, কিছু না। তো সেই এইরকম একটা সিচুয়েশনে যেখানে একটা ডিএসএলআর কিনে ফেলে, এখন তো মোবাইলও বানাচ্ছে, কেননা মোবাইলের শর্ট ফিল্ম, মোবাইলে তৈরি করা শর্ট ফিল্ম পাম দিয়েও পেয়েছে। হ্যাঁ, তো সুতরাং মোবাইল পেলে শর্ট ফিল্ম বানানোর অধিকার সব বাঙালিরই থাকে। তো সেই জায়গা থেকে সবাই শর্ট ফিল্ম বানিয়ে বানিয়ে ব্যাপারটাকে এমন চলাই করে দিয়েছে যে এখন আর শর্ট ফিল্ম বানিয়েছে বললে লোকে খুব একটা পাত্তা দেয় না। আমি একটা রিসেন্টলি একটা বানিয়েছি, তার জন্য আমার মানে আমি বুঝতে পারছিলাম না আমার গর্ব করা উচিত না লজ্জা পাওয়া উচিত। তো তার জন্যই আমি মানে প্রিয়মকে পেয়ে প্রিয়মকে আমি সেটাই জিজ্ঞেস করলাম যে এই বাজারে দাঁড়িয়ে শর্ট ফিল্ম করার ধৃষ্টতা বা সাহস দেখাচ্ছে যারা, হ্যাঁ, তারা কি শর্ট ফিল্মটাকে শর্ট ফিল্মের মাধ্যম হিসেবে মানে শর্ট ফিল্মই করবো সেই মেন্টালিটি থেকে এই কাজটা করতে এসেছিল, নাকি এই পার্টিকুলার ছবিটার ডিমান্ডই হচ্ছে মানে একদম ক্রিস্প একটা লিমিটেড টাইমের মধ্যে গল্পটা না বলতে পারলে হয়তো সেটা গ্যাদে গ্যাদে হয়ে যেতে পারে, সেটা হয়তো অকারণ বেশি কথা বলা হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা ও খানিকটা এক্সপ্লেন করলো। অনিন্দ্যদার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই তোমার এই এই ছবিটা রাউন্ড ট্রিপে তুমি কাজ করার মানে যখন তোমাকে শোনানো হলো গল্পটা, তখন তোমার কাছে সব থেকে ইন্টারেস্টিং কি লেগেছে রাউন্ড, যে জন্য তুমি কাজটা করতে চাইলে আর কি? আচ্ছা দেখো, এইটা খুব সহজ করে বললে যে এটা প্রফেশনাল, আমাদের টাকা রোজগার করতে হয় বলে কাজ করতে হয়। হ্যাঁ, সেখানে খুব বেশি আমি বাছবিচার করি না, আমি এখানে খুব অকপট আর কি। হ্যাঁ, কারণ অনেকে বলে যে এই গল্পটা আমার ভালো লেগেছে তাই আমি সিলেক্ট করেছি, ওরকম করছি না, আমি বিনয় করছি না। কিন্তু যেটা মজার কথা সেটা হচ্ছে যে এই যেটা তুমি একটু আগে বলছিলে প্রায় সমস্তটাই বলে দিয়েছো আর কি, নতুন করে অ্যাড করার মতো। শর্ট ফিল্মটা অনেকটা ওই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতন আর কি আমার কাছে লাগে। যে ওই গোষ্পদে আকাশের ছায়া দেখার মতন। তো এইবারে যে ওই যে গোষ্পদে আকাশের ছায়া, মানে আকাশ হতে হবে কন্টেন্টটা, এটা হচ্ছে একদম মানে যেইটার একটা আভাস আমি এটা হচ্ছে গল্পটা আর কি। বিশেষ করে একটু একটু অন্য কথা 2-1 মিনিট বলে নি তাহলে সুবিধা হবে। ধরা যাক আমি ধরো বার্লিন ওয়াল ভাঙা, মানে একটা সমস্ত কিছু তো একটা ইতিহাস আছে এবং সেটা অত্যন্ত রাজনীতির সাথে যুক্ত আর কি, রাজনীতির দর্শন। এই বার্লিন ওয়াল ভাঙার আগের মুহূর্ত থেকে গালফ ওয়ার পর্যন্ত আর কি, এই যে ফেজ, এই ফেজটাতে সারা পৃথিবীর শিল্প, বিশেষ করে আমেরিকা, ইউরোপে এবং লাতিন আমেরিকা শিল্পের কনসেপ্টটাই প্রায় বদলে গেছে। কার্ল সাগালের পেইন্টিং বা ওই যে আলবেনিয়ান কবিদের কবিতা, হ্যাঁ মানে পুরো, বা ওই যে রোমানিয়ান পোয়েটদের যে কবিতা, মানে পুরো কবিতার সংজ্ঞা সমস্তটা নেড়ে টেড়ে একদম অন্যরকম একটা জায়গায় ফেলে দিয়েছে। তো শর্ট ফিল্ম এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। এবার একটা দিক আছে যে অনেকের পয়সা নেই, তাই অল্প পয়সা, তাই একটা শর্ট ফিল্ম বানায়। তো নানান রকম মানে প্রোজ এন্ড কনস থাকে আর কি। তার বাইরে গিয়ে যেটা তো খুব ইন্টারেস্টিং একটা কথা বললে, যে এটা কি শর্ট ফিল্মের ভেতরেই কন্টেন্টটা মানে ক্রিস্প করা, সেই জায়গা থেকে কি যথার্থই এই কন্টেন্টটাই শর্ট ফিল্মের উপযোগী? মানে বিষয়টা ওইখানে বুঝতে হবে যে কোনো কন্টেন্ট নিয়েই যেমন, যে কোনো কন্টেন্টই যেমন সিনেমার কন্টেন্ট নয়। বাংলা সিনেমার এখানে একটা ঐতিহাসিক একটা ভীষণ একটা নেগেটিভ সাইড হচ্ছে, এত বড় বড় সাহিত্য পপুলারাইজ হয়ে গেছে না, সেই পথের পাঁচালী থেকে শুরু করে এখন একটা ধারণাই হয়ে গেছে যে যে সাহিত্য নিলে পরে মোটামুটি একটা সেফ খেলা যায় আর কি। সেটা আমরা ওই ব্যোমকেশ টোমকেশের পর থেকে দেখতে পাচ্ছি কি অনবরত হয় দক্ষিণের কপি করা, অথবা ধরো কারো একটা সাহিত্য সেফ জায়গা নিয়ে নাও, পড়ো, তোমার ওই মোটামুটি টাকাটা উঠে আসবে আর কি। তো এরকম একটা জায়গায় চলে গেছে। কিন্তু এই যে মৌলিক লেখা, একটা জিনিস অরিজিনাল, এই যে ধরো আমি এই শর্ট ফিল্মটা একটা স্মেল পেয়েছিলাম, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এই এআই বা অ্যালগরিদমকে কি করে মানুষ এক একটা রাষ্ট্র এক এক রকম ভাবে ব্যবহার করবে। এবার আমেরিকা ব্যবহার করছে পুরোটা টেরোরিস্টদের, মানে ব্রেনের কোন জায়গাটা ফাংশন করলে পরে একটা টেরোরিস্ট ওরকম একটা অ্যাক্টিভিটিস ড্র করছে, ফলে সেই জায়গাটাকে হিট করতে হবে। আমি কোনো আর্গুমেন্টে যাবো না টেরোরিস্টদের সাথে, তাদের কোনো ব্রেন ওয়াশও করবো না, কিচ্ছু করবো না। আমি খালি ব্রেনের কোন পার্টটা ফাংশন করলে পরে একটা লোক ওরকম একটা ড্রাইভ দেয়, সেইটাকে হিট করবো। তো এটা এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে আমেরিকার এরা আর কি, যারা আর্মি উইং আছে আলাদা করে, বিরাট বড়। তো কন্টেন্টের জায়গাটা খুব মানে ইন্টারেস্টিং এটার আর কি। হ্যাঁ, মানে এটা বাংলা যদি প্রভাব, এগুলো আমার খুব বোরিং এবং স্টুপিড লাগে।
তা সত্ত্বেও বলি ওই যে কেঁচো খুঁড়তে কেউটে হয়ে যাওয়া টাইপের আর কি। এখানে একটা রিলেশনশিপের গল্প আছে। হ্যাঁ, এই রিলেশনশিপটা, যে রিলেশনশিপ বললেই আমাদের যে কতগুলো ধারণা, কতগুলো ছবি চলে আসে, এইটা তার বাইরে, যেটা আমাকে যদি সত্যিই যে তুমি যে জায়গাটায় প্রশ্নটা করেছিলে আর কি, সেটার উত্তরটা এইখানে আর কি, যে এই যে ভীষণ সারফেস লেভেলে তার বাইরে একটা পরত আছে, সেই পরতটা কিন্তু বাংলা সিনেমাতে খুব মিসিং। মানে আমি ওভারঅল ফিচার ফিল্মের কথা বলছি, যে কারণেই কিন্তু এটা খুব শর্ট ফিল্মের উপযোগী। এই কন্টেন্টটা কিন্তু একেবারে একটা বড় মানে ফুল লেন্থ ছবির কন্টেন্ট নয়, কারণ অতক্ষণ ধরে ওই জটিলতা মানুষ দেখবে না, কতগুলো টেকনিক্যাল ইস্যুস আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ে গিয়ে আমার কন্টেন্টটাকে খুব মনে হয়েছে যে এটা খুব উপযোগী একটা শর্ট ফিল্মের জন্য। Absolutely. So Sanjeev da is one of our directors of the Bomb Junction. Sanjeev da is a script writer, a storyteller. Sanjeev da লিখছে যে আমার মনে হয় শর্ট ফিল্ম লেখা আর ভাবা দুটোই ফুল লেন্থ সিনেমা থেকে অনেক বেশি শক্ত। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? মানে শক্ত ওইভাবে শক্ত বা নরম আমি জানি না, মানে ঠিক ওভাবে ব্যাপারটাকে ট্যাগ লাগানো যাবে কিনা। তবে শর্ট ফিল্মের পরিসরটা কিন্তু একটা সত্যি সত্যি একটা মানে একটা এমন একটা কারণ আর কি, ওই যে যেটা শুরুতেই বলেছিলাম, যে তুমি কেমন করে তোমার এখানে না প্রত্যেকটা দাড়ি কমা দেখবে একটা বড় ছবিতে। মানে আমি যেহেতু অভিনয়, আমি স্ক্রিপ্ট রাইটিং নিয়ে মাস্টার্স করেছি, ফলে আমার কাছে পাংচুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ হয় আর কি অভিনয়ের ক্ষেত্রে। যতই আমার একটা নিজস্ব মেথড আছে, আমি ধরনের স্ট্রিম অফ কনসিয়াসনেস এ বিশ্বাস করি আর কি। ভার্জিনিয়া উলফ বা ওই যে এরা যারা সাহিত্য লিখেছে আর কি, যে কারণ আমি কখনোই একেবারে মস্তিষ্ক দিয়ে অভিনয় করি না, মস্তিষ্ক ভীষণ ফ্রেম করে দেয়। হ্যাঁ, কিন্তু যদি তুমি বাই হার্ট করো, যদি মন থেকে করো কোনো একটা জিনিস, তার কতগুলো মানে অসম্পূর্ণ লেভেল আছে, কতগুলো অনুচ্চারিত ব্যাপার আছে, কতগুলো অসম্পূর্ণ শব্দ আছে, রিপিটিশন আছে, নানান ফ্লজ আছে আর কি। এবার শর্ট ফিল্মের ক্ষেত্রে না ওই ফ্লজটাকে অ্যালাউ করা যায় না। যেটা তুমি ধরো একটা বড় ফিল্মে অহেতুক অনেক সময় একটা দুটো সিন আমরা গ্যাগ সিন, ওই টেলিভিশনের ফরম্যাটের মতন একটু লিঙ্ক করাবার জন্য এখানে একটা সিন বা এখানে একটা হাসির একটা সিন ঢুকিয়ে দিলাম একটা রিলিজ দেওয়ার জন্য, এই অবকাশ যেগুলো একটা বড় ফিল্মে থাকে, বড় ফিল্মে থাকে মানে আমি মানে সাধারণ বাংলা ছবির কথা বলছি, একেবারেই আমি যারা ছবি বানান তাদের কথা বলছি না, তাদের ক্ষেত্রেও কিন্তু তখন এই পাংচুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আকার ইকার উকার, শর্ট ফিল্ম হচ্ছে সেই আকার ইকার উকারের জায়গা। কোথায় আমি থাকবো আর কোথায় থাকবি, এই থাকবি বা থাকবো এই আকারের ইকার হয়ে যাচ্ছে অনেকটা মেকিং। এটার যে ল্যাঙ্গুয়েজ, শর্ট ফিল্মের যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেখানে ডিফাইন করে দেয় যে তুমি কোন ভাষায় তুমি কথা বলবে, এবং সেই ল্যাঙ্গুয়েজের সাথে তোমার কন্টেন্টের যদি তোমার একটা অর্গানিক বন্ড থাকে, এই অর্গানিক বন্ডটা আমরা খুব মিস করি শর্ট ফিল্মে। মানে অনেকটা ওই ছোট ছবি হয় আর কি, মানে ধরুন একটা 12 মিনিটের ছবি হলো, কিন্তু সেটা যে কেন 12 মিনিট, এই প্রিসাইসলি 12 মিনিটটা আমি কেমন করে ইউজ করছি তার প্রত্যেকটা সেমি ডেমি প্রত্যেকটা সেকেন্ডকে, যেইটা কিন্তু ওই যে যেটা তুমি শুরু করেছিলে আর কি বলা, অনেক শর্ট ফিল্ম হচ্ছে বাট ওই আকার ইকার উকার গুলো, ওই সেমি ডেমি গুলো আমরা খুব মিস করে যাই। ফলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে পরে শর্ট ফিল্ম তৈরি করাটা আ বিট ডিফিকাল্ট। আচ্ছা, এই প্রশ্ন করছে অরিত্র দে, একটা প্রশ্ন করছে শামিম দা, জাস্ট কাম ব্যাক টু ইউ ইন 1 মিনিট। অরিত্র দা ইজ আস্কিং, একটা প্রশ্ন করছে অনিন্দ দাকে, যে ফিচার ফিল্ম আর শর্ট ফিল্মে অভিনয়ে তে মানে তফাৎ ইন প্রিপারেশন ফ্রম অ্যাক্টরস পয়েন্ট অফ ভিউ, মানে হোয়াট ইজ দ্য বেসিক, একটু রিপিট করবে আর প্রশ্নটা? হ্যাঁ, ফিচার ফিল্ম এন্ড শর্ট ফিল্মের অভিনয়তে কি তফাৎ প্রিপারেশন নেওয়ার সময়, মানে অ্যাক্টরস পয়েন্ট অফ ভিউ দিক থেকে? না, এখানে কিন্তু আমি কোনো তফাৎ হয় না। মানে অভিনয়টা তোমার এবারে দেখো ডিপেন্ড করে কি, যে অনেক সময় আমরা গ্রসলি অভিনয়টাকে ধরে নিই, মানে আমি অভিনয় জানি এটা একটা কথা, বা ভালো অভিনেতা, এটা ভীষণ একটা ভেগ টার্ম আজকের পৃথিবীতে দাঁড়িয়ে। মানে ভালো অভিনেতা বলে কিছু হয় না। কারণ কি, দেখো ইউরোপে বা আমেরিকাতে যেটা হয়, মানে সবসময় কথায় কথায় তুলে আনি প্রসঙ্গ, কারণ সত্যি সত্যি অনেকগুলো জিনিস ওদের কাছ থেকে শেখারও আছে আমাদের। যদিও ভারতবর্ষের একটা মেথড আছে, এটা আমরা জানি যে বেদ থেকে আসা, কিন্তু এই যে ধরো আমি একটা মেথড জানি, ধরো না আমি তোমাকে উদাহরণ দিচ্ছি তাহলে পরে বুঝতে সুবিধা হবে। ধরো স্ট্রিট কার নেম ডেজায়ার, এলিয়া কাজানের যে ছবিটা আর কি, এখানে ব্র্যান্ডও একটা পদ্ধতিতে অভিনয় করেছে এলিয়া কাজানের ছবিতে, কিন্তু হ্যাঁ স্টেলা অ্যাডলারের একটা মেথডকে কাজে লাগিয়েছে। উল্টো দিকে ভিভিয়ান লে, সে কিন্তু লি স্ট্রসবার্গের মেথডটাকে কাজে লাগিয়েছে। অর্থাৎ তুমি কোন চরিত্রটা করছো, সেই চরিত্রটা কোন পদ্ধতি দিয়ে, কোন লোকটার পদ্ধতি দিয়ে করা যেতে পারে, সেইটা কিন্তু তোমায় খুঁজে বার করতে হবে। মানে আমি অভিনয় জানি মানে কোথাও আমার স্টেলা অ্যাডলারের অভিনয় কাজে লাগতে পারে, কোথায় লি স্ট্রসবার্গ লাগতে পারে, কোথাও হ্যারল্ড ফ্রুম্যান লাগতে পারে,
কোথায় উটা হেগেন লাগতে পারে, এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা তত্ত্ব, বা কোথাও স্টানিস্লাভস্কি লাগতে পারে, ক্লাসিক্যাল মেথড। সো এইগুলো ডিপেন্ড করে যে চরিত্রটা কি তার উপরে। ধরো কেন আমি বলছি, একটু আরেকটু বলে দিই। এই যে ব্র্যান্ডো যখন ওই স্ট্রিট কার নেম ডিজায়ারে যে খালাসির চরিত্রটা করে বেসিক্যালি আর কি, লো লেভেল, এবার স্টেলা অ্যাডামের মেথডে তুমি দেখবে যে প্লে উইথ দ্য অবজেক্ট একটা ব্যাপার, কিন্তু তুমি একটা কর্পোরেট কখনো বিড়ি খেতে খেতে, বিয়ারের ক্যান খেতে খেতে, ওর পাছায় বাড়ি মারতে মারতে এত কর্পোরেটটা নড়াচড়া করেনি, কিন্তু একটা খালাসি করে। এবার ওই যে প্লে উইথ দ্য অবজেক্ট ইটসেলফ মেথডটা কিন্তু ওর চরিত্রটার জন্য উপযোগী ছিল। ফলে কিন্তু ওই চরিত্রটা করবার জন্য স্ট্যানলি কোলস্কি, আমি নিজে একটা থিয়েটারে আমি অভিনয় করতাম এই ব্র্যান্ডোর এই ক্যারেক্টার, মানে থিয়েটারে স্ট্যানলি কোলস্কি। তো আমি তখন দেখেছিলাম যে কিভাবে একটা মেথড বা একটা টেকনিক নির্দিষ্ট কোনো একটা চরিত্র তৈরি করতে গিয়ে, নির্দিষ্ট একটা প্রিপারেশন একটা চরিত্র সম্পর্কে করতে গিয়ে কাজে লাগে। মানে ওরকম গ্রসলি আমি অভিনয় জানি বলে ওরকম কিছু হয় না। তো অনিন্দা, যেটা একটা সবাইকে প্রশ্ন করা হয় এখন জেনারেলি সব জেনারিক ইন্টারভিউতে এই সময়, তো লকডাউনটা কিভাবে কাটালে? মানে এই এতদিনের লকডাউন এখনো লকডাউনটা আমার কাছে বিরাট ভালো কেটেছে। তার কারণ হচ্ছে এই সময় আমি ওই শেক্সপিয়ার, ম্যাকবেথ, শাইলক, হ্যাঁ, হোল্ডারলিন, এদের কবিতা বলে আর থিয়েটারের নানান জায়গা এবং প্রত্যেকদিন মুখস্থ করি এবং ভিডিও আপলোড করি। লকডাউন ফেজটা আমাকে কাজে লাগিয়েছে, অনেকটা সময় পড়াশোনা করবার একটা সুযোগ করে দিয়েছে। যে সময়টা আমাদের ওই টেলিভিশন নর্মাল লাইফে যেটা আমাদের ছিল আর কি, সকালবেলায় উঠে শুটে চলে যাওয়া এবং রাত্রিবেলায় ফেরা, এইটার হাত থেকে আমাকে একটা রক্ষা পাইয়েছে। এবং একটা ফেজ, যে ফেজটা অনেক কিছু পড়তে পারা, অনেক কিছু শুনতে পারা, এই অবকাশটা করে দিয়েছে। এবং সর্বোপরি ধরো পরিবার তো আছেই আর কি, পরিবারের সাথে সময় কাটানো, সেটাও আমাদের নর্মাল এই টেলিভিশনের লাইফে সত্যি খুব ডিফিকাল্ট হয়। আমরা খুব মানে কোয়ালিটি টাইম দিতে পারি না একেবারে। এখন এখানে কি হচ্ছে, উল্টো হয়ে গেছে, কোয়ান্টিটি টাইমটা এত বেশি দিতে পারছি, ফলে সেখানে কোয়ালিটি কোথাও কোথাও একটু ল্যাক করে যাচ্ছে আর কি পারিবারিক জীবনে। হ্যাঁ, মানে জোকটা পার্ট, বাট এটা হচ্ছে। সো লকডাউন ফেজে ঘর ঝাড় দেওয়া বা ধরো বাসন মাজা, যে এই যে জিনিসগুলো, এবং কত তাড়াতাড়ি সেই কাজগুলোকে করে ফেলা যায় আর কি, কাজগুলো খুব বিরক্তিকর কিন্তু তা সত্ত্বেও করতে হবে। তো এই যে একটা অ্যাডজাস্টমেন্ট যেটা আগামী পৃথিবীতে হতে চলেছে, মানুষকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। মনে হয় না যে খুব একটা স্বাভাবিক জীবনে আমরা আর কোনোদিনও ফিরে যেতে পারবো, অন্তত আগামী 5-10 বছর কিন্তু দেখতে পাচ্ছি না। ফলে একটা নতুন কোর্স অফ অ্যাকশন কিন্তু আমাদের তৈরি করতে হবে এবং সেটাকে আমাদের মেনে নিতে হবে। এই যে চেঞ্জেস, এই পুরো র্যাডিক্যাল একটা চেঞ্জ কিন্তু হবে, যেইটার প্রিপারেশন কিন্তু এই লকডাউনের ফেজের ভেতর থেকে আমরা শিখতে পারছি। ধরা যাক এই যে কাজে হাত লাগানো, এই যে কখনোই তো সবার বাড়িতেই 2-3 জন করে কাজের লোক থাকে, আমাদেরও 2-3 জন করে কাজের লোক আছে, কিন্তু কোনোদিনও সেই কাজটা করতে হয়নি। কিন্তু এই কাজটা এখন করতে হবে, বেশ কিছুদিন করতে হবে এবং প্রয়োজনে হয়তো আরো অনেকদিন করতে হবে। তো এই করতে হবেটাকে স্বীকার করে নেওয়ার মতন একটা বলিষ্ঠ মানসিকতা কিন্তু এই লকডাউন আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আচ্ছা অনিন্দদা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুমি এখন তুমি ব্যস্ত অভিনেতা, প্রচুর নানা ধরনের কাজ তুমি করো, হ্যাঁ, সেটা টেলিভিশন থেকে শুরু করে ছোট ছোট ছবি, বড় ছবি, অনেক ধরনের ছবি কাজ তুমি করছো। মঞ্চের অভিনয় এবং এই যে তুমি এখন যা তুমি স্ক্রিনে করছো, মানে ক্যামেরার সামনে অভিনয়, এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে বেশি প্রিয়? এটা খুব ডিফিকাল্ট, প্রিয়, মানে এটা না আমার কাছে খুব ডিফিকাল্ট, মানে এটা উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট। তবে দুটোর কমপ্লিটলি আলাদা আলাদা মজা আছে আর কি। মানে থিয়েটারের মজাটা, মানে থিয়েটারের একটা সমস্যার দিকও আছে, যে এখন আর থিয়েটার সে অর্থে আমাকে টানছে না। আমি প্রায় থিয়েটার করছি ধরে নাও 86 সাল থেকে। রিসেন্টলি আর সময় পাচ্ছি না, বাট থিয়েটার টানছেও না একটা সময়। যেমন অর্থাৎ থিয়েটারের সাথে না সম্পর্কটা এমন যে কখনোই যেন সেটা অভ্যেসে না পরিণত হয়। মানে অধিকাংশ ক্ষেত্রে থিয়েটার আমার বলতে হয় যেটা অভ্যেস হয়ে গেছে। মানে একটা গ্রুপ থিয়েটার আছে, তাকে প্রত্যেক বছর প্রোডাকশন করতে হবে, তার দলে যে সমস্ত ছেলে মেয়ে আছে সবাইকে রোল দিতে হবে। যদিও সেই জায়গাটা একটু এখন ঘেটে গেছে আর কি, এখন প্রফেশনাল বাইরে থেকে এনে নিয়ে কাজ করছি। ধরো আমি চেতনাতে কোনোদিনই দলের লোক ছিলাম না, কিন্তু পুতুল নাচের ইতিকথার সময় আমাকে নিয়েছিল, বা লাউদা যখন জার্মান নাটকগুলো করছে তখন আমাকে নিয়েছিল, আমি লাউদার দলে কাজ করতাম না। কিন্তু নানান প্রফেশনালদের খুঁজে নিয়ে গিয়ে একটা দলে চরিত্রের জন্য দরকার, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু থিয়েটারে খুব অনেক আগে থেকে আসা উচিত ছিল। যেহেতু আসেনি, এর পেছনে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে।
কারণ দল মানেই একটা সেই সময় বামপন্থী ঘরানা ছিল, তার একটা আইডিওলজি ছিল, এবং যারা সেই আইডিওলজিতে বিশ্বাস করতো তারা মিলে নাটকটা করতো। সেটা কিন্তু এখন আইডিওলজির কনসেপ্টও যেমন বদলে গেছে, এখন আমরা পোস্ট আইডিওলজিক্যাল এরাতে বিলং করি। তো সেই ক্ষেত্রে কিন্তু থিয়েটারের ভাঙনটা অবশ্যম্ভাবী ছিল, হয়েছে। বাট যেটা হয়নি সেটা হচ্ছে আবার সেই সিনেমার মতনই মৌলিকত্ব, অর্থাৎ টেক্সটের যে মৌলিকতা সেইটা কিন্তু আমাদের এখনো সেই অনুবাদ দের উপর অনেকটা থাকতে হয়। অথবা ধরো যে ধরনের স্ক্রিপ্ট গুলো লেখা হয় সেই স্ক্রিপ্ট গুলো খুব একটা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে হিউম্যান ক্রাইসিসের সাথে খুব বেশি রিলেট করতে পারে না ফর্ম অনুযায়ীও, কারণ ফর্মটা একেবারেই থিয়েটারের বদলায়। মানে সেই জায়গা থেকে থিয়েটারের সমস্যাটা হচ্ছে থিয়েটারে অভিনয় করা এবং থিয়েটার সম্পর্কে চিন্তা করা, এই দুটো প্যারালালি হয় না। যেমন আমি বিশ্বাস করি যে রাজনীতি করা মাঠে নেমে এবং রাজনীতি সম্পর্কে চিন্তা করা, এই দুটো জিনিস হয় না একসাথে। কারণ আমি রাজনীতি সম্পর্কে চিন্তা করলে সেই যে তার যে চিন্তা বস্তু, সেই চিন্তা বস্তুকে আমি কিন্তু কাজে লাগাতে নাও পারতে পারি, বা মানুষ আমাকে নাও গ্রহণ করতে পারে। থিয়েটারের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই। ডিরেক্টররা থিয়েটার নিয়ে চিন্তা করেন, সেই চিন্তা বস্তু কিন্তু তারা সবসময় থিয়েটারে অ্যাপ্লাই করতে পারেন না, কারণ তাদের পিছনে একটা ভয় কাজ করে যে হয়তো মানুষ তখন নেবেন। সো এইটা একটা ডিফিকাল্টিজ এর জায়গা আছে, এবং এটা খুব ডিফিকাল্টিজ আর এবং এট দ্য সেম টাইম এটা খুব একটা মানে ফ্যাসিনেটিং হয়, মানে খুব ফ্যাসিনেটিং থিয়েটারের জায়গাটা এইখানে। বা স্পিরিট যেটাকে আমরা বলি আর কি, যে থিয়েটারের যে ভার্চুয়াল রিয়ালিটি সেটা হচ্ছে স্পিরিট। যেমন পেইন্টিং এর একটা ভার্চুয়াল রিয়ালিটি আছে, মিউজিকের একটা ভার্চুয়াল রিয়ালিটি আছে। পেইন্টিং এর ক্ষেত্রে যেমন স্পেস, মিউজিকের ক্ষেত্রে যেমন সেকেন্ড, এরকম এই ভার্চুয়াল রিয়ালিটিটা থিয়েটারের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার স্পিরিট। আবার সিনেমার ক্ষেত্রে কিন্তু এই স্পিরিট নামক বস্তুটার সাথে কোনো সম্পর্ক নেই। মানে সিনেমায় অভিনয় বলো বা যাই বলো, সেটা অত্যন্ত বলতে পারো একটা এমন একটা কোয়েস্টের জায়গা থেকে আসে, এমন একটা ফর্মের জায়গা। ব্যক্তিগতভাবে আমি নিজে যে ছবিগুলো দুটো ছবি বানিয়েছি, আমি অ্যান্টি লজিকে বিশ্বাস করি, কারণ লজিক আমাকে বেশি টানে না একেবারে। এই যে 2 আর 2 4, এটা ধরো আমি বাজারে গেলে কাজে লাগতে পারে আমার এই বোধ এবং আমার এই ইন্টেলিজেন্স, কিন্তু শিল্পের ক্ষেত্রে আমার এই 2 আর 2 4টা একেবারেই কোনোভাবে হেল্প করে না। কেন? ওখানে আমার শিল্পের ক্ষেত্রে মনে হয় 2 আর 2 95ও হতে পারে। সো এই যে ফ্রেম, এই বক্সে করে দেওয়া, এই লজিক মানে যে বক্স, এই বক্সটাতে আমি সিনেমার কেন কোনো আর্টেই আমি বিশ্বাস করি না এই লজিক নামক বস্তুটার সাথে কোনো আর্টের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমার সে নিয়ে অবশ্য বিস্তারিত পরে কখনো আলোচনা হতে পারে, যাই হোক সেটা অন্য ইস্যু। বাট থিয়েটারে অভিনয় এবং যদি সিনেমা কোনটা টানে বা কোনটা আকর্ষণ করে কোনটা, সেক্ষেত্রে এটা খুব বলা ওরকম ভাবে পার্সিয়ালি আমি বলতে পারবো না যে এইটা করে বা এইটা করে না, ওরকম ভাবে বলা খুব ডিফিকাল্ট হয়, কারণ দুটোর একেবারেই মাধ্যম আলাদা, দুটোর অ্যাপ্রোচ কমপ্লিটলি আলাদা হয়। যেমন আমি থিয়েটারটা বেশি দিন করতে পারলাম না, আমার সমস্যা হচ্ছে আমি খুব জোরে কথা বলতে পারি না আর কি। মানে আমি ছোটবেলা থেকে ব্র্যান্ডও দেখে দেখে ওই মাম্বলিং করা আমার এমন অভ্যেস হয়ে গেছে যে আমি যে কারণে আমার খুব কথা শুনতে হতো, লাউড 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 এটা শুনতে হতো থিয়েটারে, আমি একেবারে জোরে কথা বলতে পারি না। তো এনিওয়ে সেই জায়গা থেকে দেখলে সিনেমার অভিনয়ে, সিনেমার স্ক্রিনে কিন্তু তুমি যখন আছো ওই ম্যাজিকটা তোমাকে ক্রিয়েট করতে হয়। থিয়েটারের ক্ষেত্রে সেখানে কিন্তু সহায়তা আছে, মানে থিয়েটারে ক্লোজ শট হয় না কিন্তু সিনেমায় হয়। তো এই যে শটের পরিবর্তে একটা শটের যে তুমি কিভাবে মানে ক্লোজ করতে গিয়ে তুমি আবার কিছু ডিসক্লোজ না করে ফেলো, সেইখানে হচ্ছে সিনেমার চ্যালেঞ্জটা। সিনেমায় ক্যামেরায় অভিনয়ের চ্যালেঞ্জ। আমরা অনেক সময় বলি খুব এই জায়গাটা ক্লোজ শট নেই, এই জায়গাটা ক্লোজ হবে, মাথায় রাখি না কখনো আমি ক্লোজ করতে গিয়ে, আমি যখন ক্যারেক্টারটাকে কোনো একটা মুহূর্তকে ক্লোজ করছি তখন আমি সেটাকে ডিসক্লোজ করে দিচ্ছি কিনা। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা লং শট, এই যে এক একটা শটের যে এক একটা অর্থ আছে, কোন জায়গায় এক একটা শট হয়, কেন এই শট গুলো তৈরি হয়েছিল বা কেন এই ডেফিনেশন গুলো, সেইগুলো সম্পর্কে একটারাও বোধ হয় একটুখানি মানে একটারা খুব একটা সচেতন নয় শট নিয়ে আর কি, মানে এই একটা শট সে কিভাবে দেবে না দেবে আর কি। সো সেই জায়গায় আবার দেখতে গেলে এটা খুব ইন্টারেস্টিং। ফলে দুটোরই আলাদা আলাদা করে অসম্ভব রকম কতগুলো ইন্টারেস্টিং পয়েন্ট আছে, ইন্টারেস্টিং এরিয়া আছে, যে এরিয়া গুলো নিয়ে কাজ করলে পরে তুমি কখনোই খুব একটা বলতে পারবে না যে এইটা আমায় বেশি টানে না এইটা আমায় কম টানে। তো এখানে তুমি যে টেকনিক্যাল অ্যাসপেক্টের যে জিনিসটা বললে যে শর্টস এর ব্যাপারে, তো ডলি শট বলো বা ট্র্যাকিং শট বলো, লং শট বলো, এই যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটার জন্য একটা, যারা থিয়েটার থেকে ফিচার ফিল্মে বা থিয়েটার থেকে ওটিটি প্ল্যাটফর্মে যারা ট্রানজিশন করে তারা হয়তো মানে এই ব্যাপারে নাও জানতে পারে বা জানতে পারে, কিন্তু তোমার কি মনে হয় যে ডিজিটাল মিডিয়া আসার পর, মানে এই যে ওটিটি প্ল্যাটফর্ম আসার পর, এই যে থিয়েটারের অ্যাসপেক্টটা বা এই মানে ডিজিটাল মিডিয়ার সূত্রে কি থিয়েটারের কন্ডিশনটা কি ইমপ্রুভ করতে পারে?
ডিজিটাল মিডিয়ার সাথে থিয়েটারের সম্পর্কটা আমি বুঝতে পারলাম না, মানে আরেকটু হ্যাঁ বলবে? মানে থিয়েটারে অন স্টেজ যেরকম শাগনিকদা আই থিঙ্ক বোধহয় খুব একটা কিছুদিনের মধ্যে আমাদের একটা কোলাবোরেশন হতে চলেছে সেটা নিয়ে, যে মানে থিয়েটারের রেকর্ডিং, থিয়েটারের পার্টিকুলার কোনো আচ্ছা ভিডিও ডকুমেন্টেশন সেটা আচ্ছা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম করলে অনেক লোকের কাছে পৌঁছানো, তো সেইটা আচ্ছা। কি অ্যাসপেক্টটা আরো ব্রড করে দিচ্ছে? আহ এখানে আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ প্রত্যেকটা আর্ট ফর্মের একটা নিজস্ব শক্তির জায়গা আছে। মানে তুমি কোলাবোরেট করতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো, অলওয়েজ ওয়েলকাম, সেটা নিয়ে কোনো নেই। কিন্তু আবার শাশ্বত বলে সেই অর্থে শিল্পে কিছু হয়ও না, এটাও মাথায় রাখতে হবে। মানে কোনো শিল্পের কোনো ডেফিনেশনই মানে চিরকালীন নয়, এটাতেও আবার আমি বিশ্বাস করি। থিয়েটার তো মানে অনেক প্রাচীন আর কি, 6000 বছর তার ইতিহাস আর কি। থিয়েটারে তুমি যেমন আমরা ধরো মায়াবল, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় মায়াবল, পিস কাটার, এরা কিন্তু এই যে সিভিলাইজেশনের যে ফসলটা, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে অনেক যন্ত্র উৎপত্তি, সেই যন্ত্রগুলোকে থিয়েটারে তারা মঞ্চে কাজে লাগিয়েছিলেন। তার আগে একটা মানে ভীষণ স্ট্রেট আসো, ডায়লগ বলো এবং বেরিয়ে যাও কোথাও ধাক্কা না খেয়ে, এটাই ছিল থিয়েটারের একটা ফর্ম্যাট। তো সেখান থেকে গিয়ে এই যে যন্ত্রের একটা ইনফ্লুয়েন্স থিয়েটারে কাজ করলো, সেটা কিন্তু কোথাও সারা পৃথিবীর থিয়েটারকে রাস্তা দেখালো যে হ্যাঁ আমরা টেকনোলজিকে ইউজ করতে পারি। পয়েন্টটা হচ্ছে কি, টেকনোলজির বাইরে বেরোনোর কোনো রাস্তা আমাদের নেই, মানে পৃথিবীরই আর রাস্তা নেই। কিন্তু তুমি কতটা সেই টেকনোলজিকে ব্যবহার করবে এবং সেই টেকনোলজি তোমাকে কতটা সাপোর্ট দেবে সেটাও ভাবতে হবে। মানে আমি চাইলাম একটা টেকনোলজি সাপোর্ট নেব, কিন্তু আদৌ সেটা থিয়েটারের যে মৌলিকত্ব বা তার সাথে সেটা জেল করবে কিনা, সেটা মানে সেটা একসাথে একে অপরের পরিপূরক হয়ে উঠবে কিনা, এই পরিপূরক হয়ে ওঠার প্রশ্নে কিন্তু আরো অনেক বেশি আমাদের চিন্তা করতে হবে। ফলে তুমি ডিজিটাল মিডিয়াকে ধরো পৌঁছানোর কথা বলছো মানুষের কাছে, এই মানুষের কাছে পৌঁছানোর জন্য তুমি থিয়েটারকে তোমাকে ওই সিনেমার মতন করেই তাহলে ট্রিট করতে হবে। মানে তখন তোমার থিয়েটারে গিয়ে একটা ক্লোজ নিতে হবে, তোমাকে একটা টপ অ্যাঙ্গেল নিতে হবে, তোমাকে ট্রলি করতে হবে। কিন্তু যেটা আমরা চোখ দিয়ে দেখছি, আমরা যখন চোখ দিয়ে একটা জিনিস দেখি, চোখের একটা নিজস্ব পারসেপশন আছে আর কি। মানে পারসেপশন মানে চোখ একটা একটা জিনিস দেখে এবং চোখের দেখার ভেতরে কতগুলো ভুলও থাকে আর কি, অর্থাৎ ত্রুটি থাকে, সরি ভুল বলবো না, ত্রুটি থাকে। মানুষ যখন থিয়েটারটা হলে বসে দেখে তখন কিন্তু সে ত্রুটি সমেতই দেখে। এবার যখনই তুমি সেটাকে ডিজিটালি করে নেবে, লেন্স কিন্তু সেই ত্রুটিটাকে আর অনেক বেশি মানে কারেকশনের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, ফলে এই কারেকশনের দিকে নিয়ে যাওয়া মানে কিন্তু এটা একটা থিয়েটারের একটা বিরাট বড় এলিমেন্টকে তুমি এলিমিনেট করে দিবে। অর্থাৎ তুমি সেই ঘুরে ফিরে সিনেমা এবং মানে সিনেমার যে টেকনোলজি সেটাকে তুমি কাজে লাগিয়ে অনেকটা সিনেমার ওটা তখন না হবে সিনেমা, না হবে থিয়েটার, এরকম একটা জায়গা থাকতে পারে। মানে তুমি কেমন করে শুট, ডকুমেন্টেশনের জন্য অবশ্যই দরকার আছে। ধরো উৎপল দত্তের নাটক তিনের তলোয়ারও ডকুমেন্টেশন জায়গা থেকে একবার রেকর্ড করতে হয়েছিল, ফলে সেটা কিন্তু কমপ্লিটলি থিয়েটারের আর্কাইভাল ভ্যালুর জায়গা থেকে কিন্তু অনেক বেশি হেল্প করবে দেন একটা থিয়েটারকে তুমি রিচ করবার জন্য। কারণ সেই রনেসটা যদি না থাকে, একটা মানুষকে যদি মোবাইলে বা ল্যাপটপে যদি থিয়েটার দেখতে হয়, আহ সেটা যে খুব বেশি আনন্দের হবে যারা খুব থিয়েটার দেখে আর কি। ধরুন যারা 20 বছর 15 বছর 22 বছর 30 বছর 40 বছর ধরে থিয়েটারটা দেখছেন, তারা খুব একটা বেশি এই ফরম্যাটে গিয়ে থিয়েটারটা দেখবে কিনা আমার সন্দেহ আছে। আমি অনিন্দ্যদার কথা সূত্রেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে বার্টোল্ট ব্রেখট বেসিক্যালি উনি যখন ওনার যে থিওরি সেটা সেটা একটা বড় অংশ হচ্ছে যে মানুষ মানে যেখানে স্ট্যানিসলাভস্কিয়ান থিয়েটারের সঙ্গে বার্টোল্ট ব্রেখটের বিরোধ, সেই জায়গাটা হচ্ছে যে মানুষ জানে যে থিয়েটার হলের ওপর যে দরজাটি রাখা রয়েছে সেটা আসল দরজা নয়। মানুষ জানে যে এখানে যে ঘরটি নির্মাণ করা হচ্ছে সেই নির্মিত ঘরটি মঞ্চের উপর তৈরি করা একটা সেট, সেটা আসল ঘর নয়। তাহলে আমাকে একটা অরিজিনাল ঘরের মতো ঘর কেন বানাতে হবে? দরকার নেই। দুটো মানুষের উপরে হাত রেখে দাঁড়া, তার তলা দিয়ে একটা মানুষ পাস করে গেল, মানুষ মেনে নেওয়ার জন্য প্রস্তুত যে ওটাই দরজা। সুতরাং মানুষ যদি এত কিছু মেনে নিয়ে থিয়েটারটা দেখতে যায়, তাহলে বোঝা যাচ্ছে যে থিয়েটারের দর্শক কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের মেন্টাল সেটআপটা পুরো আলাদা হয়। যে কারণে টেলিভিশনে যখন নাম করা কিছু থিয়েটার, আমি নাম করছি না, একটি থিয়েটার সেটা টেলিভিশনে হয়েছিল, সেইটা হওয়ার পর সেটা মঞ্চসফল থিয়েটার কিছুদিন বেশ কিছু মানে বছর আগে আমার মনে পড়ছে একটি জনপ্রিয় টেলিভিশনে হয়েছিল এরকম। তো সেটা হওয়ার পর সেই শোটার টিআরপি ভীষণ কম ছিল,
প্রচন্ড কম ছিল। whereas তার কিছুদিন বাদে যখন ওই নাটকটি আমাদেরই এখানে ইজেডসিসিতে হয়, তখন 300-400 টাকা টিকিট দিয়ে হাউসফুল হয়ে যায়। তো এটা প্রমাণ করেছিল যে মানুষ যারা মঞ্চের থিয়েটার দেখতে যায় তারা কোনোভাবেই মঞ্চের বাইরে থিয়েটারটা দেখা পছন্দ করে না। আমরা ডেফিনেটলি মানে আমিও বেসিক্যালি কোনোভাবেই ডিজিটাল মিডিয়ামে থিয়েটার অ্যাজ এ মিডিয়াম সেটাকে কখনো পারফর্ম করার পক্ষপাতী নই। হ্যাঁ, কিন্তু থিয়েটারের আরো অনেক বেশি আনুষঙ্গিক জিনিসপত্র থাকে, যেমন থিয়েটারের প্রমোশন হয়, যেটা আমরা বেশিরভাগ দলই 10,000 টাকা বিজ্ঞাপন দেওয়া এখন বোধহয় বেড়ে গেছে, আনন্দবাজারে বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা থাকে না, আরো অনেক কিছু থাকে না। তো সেই প্রমোশনটা ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক তাড়াতাড়ি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। একজন ডিরেক্টরের সঙ্গে, একজন ফিল্ম ডিরেক্টরের সঙ্গে আমার কথা হচ্ছিল এই 2 দিন আগে, খুব নাম করা একজন ফিল্ম ডিরেক্টর, তিনি তার সঙ্গে কথা হচ্ছিল, তারই একটি ছবি আটকে গেছে এই লকডাউনে। হ্যাঁ, মানে তার আগে মানে রিলিজ করার কথা ছিল, তো মানে ওটা আমাদেরই ছবি আর কি। তো সেই ছবিটি আটকে যাওয়াতে আমরা সেটাই ডিসকাস করছিলাম যে আমার ছবিটা কবে কি রিলিজ করবে। তো তখন উনি বললেন যে ওটা তো অ্যামাজন প্রাইমে প্রি সোল্ড আছে, তো ওটা রিলিজ করে যাবে, ওটা নিয়ে টেনশন নেই। তো তখন আমি যেটা করেছিলাম, যে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, এই যে থিয়েটার রিলিজ নাও হতে পারে, এটাতে কি তোমার কোনো মানে প্রবলেম হচ্ছে, মানে তোমার কোনো মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? উনি পরিষ্কার ভাষায় বললেন যে না, আমি চাই এটা কুলাবো সীতাবর মতো সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করুক। তার কারণ ডিজিটাল প্ল্যাটফর্মের একটা এনর্মাস রিচ আছে, যেটা আমরা সে খানিকক্ষণ আগেই বলছিল যে আমরা এই প্ল্যাটফর্মটা খোলার পর যে রিচটা আমরা পাচ্ছি, তো এই ডিজিটাল প্ল্যাটফর্মের রিচ, মানে এত মানুষ একসঙ্গে দেখছে, এত মানুষ একসঙ্গে পৌঁছানো যাচ্ছে, তো আমরা থিয়েটারের প্রচারটা তো করতে পারি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেটা টিজার বানানো যেতে পারে, আরো অনেক কিছু, টিকিট বিক্রি করা যেতে পারে, অনলাইনে থিয়েটারের আনুষঙ্গিক অনেক কিছু করা সম্ভব, কিন্তু ওই পারফরমেন্স অ্যাবসলিউটলি। তোমার মানে ডিজিটাল মিডিয়ার সুবিধাটাই হচ্ছে। অনিন্দ, ইউ ক্যান কন্টিনিউ। হ্যাঁ, মানে আমি বলছিলাম যে ডিজিটাল মিডিয়ার সত্যি সত্যি একটা জোরের জায়গা আছে। সেই জোরের জায়গাটাকে তুমি খুব রিফাইন্ড ওয়েতে যদি ব্যবহার করা যায় আর কি, মানে থিয়েটার যেটা তুমি বললে প্রমোশন, সেই প্রমোশনের জন্য সত্যি সত্যি আজকে বিজ্ঞাপনের যেভাবে কস্ট, সেক্ষেত্রে কিন্তু মানে এর কোনো বিকল্প নেই। কিন্তু এইটা যেন আমাদের হ্যাবিট না হয় যে আমাদেরকে হলে লোক টানতে হবে, এবার সেই হলে লোক টানবার জন্য বা হল, মানে এটা যেন মূল জায়গা না হয়ে যায় যে এইটা করলে পরে আমি অনেক বেশি লোকের কাছে পৌঁছতে পারবো। দেন আমার মনে হয় যে তুমি যদি থিয়েটারের যে ফর্ম এবং তার যে কন্টেন্ট, তার যে অরিজিনালিটি, সেইটাকেও যদি তুমি পাশাপাশি, তবে কিন্তু তুমি কমপ্লিটলি যে জায়গাটা আশা করছো আর কি, তার সাথে যদি তুমি এই ডিজিটাল এর যে স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথটাকে যদি ইউজ করা যায়, তবে কিন্তু এই দুটো খুব সুন্দরভাবে একসাথে মানে পথ চলতে পারে। কারণ তুমি ধরে নাও, ধরা যাক পুতুল নাচের বা কোনো একটা নাটক, মানে সেইটাকে পুরোনো একটা নাটক, ধরে নাও 70s এর কোনো একটা নাটককে তুমি যদি আজকে এটার মাধ্যম দিয়ে তুমি প্রচার করতে, কারণ সেই সময় সেই জেনারেশনে যারা ওই থিয়েটারটা দেখে ফেলেছে, মানে আমাদের কাছে তার একটা অন্য মাত্রা থাকবে, কারণ আমরা 70s ওই নাটকটা দেখিনি। আমরা যদি ডকুমেন্টেশন থাকে, যার কারণে আর্কাইভাল ভ্যালু, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটাও কিন্তু থাকা দরকার আছে। কিন্তু ফলে তোমাকে কিন্তু একটা রেকর্ড রাখা, সেটা কিন্তু ভারতবর্ষের থিয়েটারের জন্য খুব জরুরি, বিশেষ করে বাংলা থিয়েটারের জন্য তো জরুরি অবশ্যই, কারণ আমরা অনেক পরে রিয়েলাইজ করেছি আর্কাইভাল ভ্যালুটা। যে কারণে আমি জানি না, আবার এলাকাটা হিতে বিপরীত আছে আর কি, মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে পথের পাঁচালি কালার করে দিল, মানে এটা নিয়ে তো এবারে আমরা একটা সেগমেন্টে আছি, সেটা হচ্ছে আমি সুশোভনদাকে রিকোয়েস্ট করবো যে সুশোভনদা, এরকম কিছু ইন্টারেস্টিং কোনো সিচুয়েশন, কোনো ইন্টারেস্টিং স্টোরি, অনিন্দা তুমিও অ্যাড করতে পারো, প্রিয়ঙ্কা তুমিও অ্যাড করতে পারো, এনি ইন্টারেস্টিং স্টোরিজ দ্যাট ইউ ক্যান শেয়ার while you are shooting that particular film, any interesting incidents or something you would like to share? I would refer this to যারা শুটিং স্পটে ছিল, কারণ আমি তো ছিলাম না। হ্যাঁ, এটা সব থেকে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে ভীষণ একটা অল্প বাজেটের মধ্যে কেমন করে ছবি করতে হয় বা করা যায়, সেই জন্য প্রায় মানে যে জল দেয়, যে খাবার, মানে ম্যানেজারই গিয়ে খাবার আনছে, মানে এইটা কিন্তু ভারী অদ্ভুত এবং একই সাথে ভীষণ প্রয়োজনীয়। মানে এটা নিয়ে ভাবতে হবে, এটার জন্য ভাবার জন্য অবশ্য অন্যান্য অনেক ইনস্টিটিউশন আছে, ধরো ফেডারেশন আছে, তারা ভাববে। আবার এটাও ঠিক যে যারা টেকনিশিয়ান আর কি, তাদের দিকটাও দেখা আর কি। আমি
মানে দুটো দিকই ভাবতে হবে, একটা টেকনিশিয়ান তাদেরও তো ধরো এটা রুটি রুজির জায়গা, কিন্তু যাই হোক সেটা অবশ্য কমপ্লিটলি অন্য একটা আলোচনার বিষয়। কিন্তু এইখানে যে একটা অল্প টাকার মধ্যে আমাকে কাজটা করতে হবে, এই কারণে কিন্তু প্রত্যেকেই একটা অদ্ভুত মানে একটা চাপের মধ্যে ছিল যে কেমন করে উঠবে। সেই চাপটা কি হয়েছে মজা, যে কে কি খাবে, তাহলে চল একটা ফুটপাতে দাঁড়িয়ে ঘুগনি খাই। মানে টেলিভিশনে আসার পর থেকে আমাদের সেই জিনিসগুলো আর ঘটেনি আর কি কোনোদিন। হ্যাঁ, মানে এই ধাবা দিয়ে যখন যাচ্ছিলাম আমরা, ওটা বাইরে শুটিং করতে যেতে হয়েছিল আর কি, মানে একটু হাইওয়ে দিয়ে যেতে হয়েছিল অনেকটা জায়গাটার নাম আমি ভুলে গেছি। সো ওইটা একটা অদ্ভুত মজা, যে তখন ওইখানে দাঁড়িয়ে নিয়ে গিয়ে একটা ঘুগনি খাওয়া, একটা ঝুপড়িতে দাঁড়িয়ে, হ্যাঁ, পাউরুটি খাওয়া, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া, লাল চা খাওয়া, এইটা আমাদের মানে আমাদের কাছে ভীষণ, কারণ ওটা একেবারেই ঘটে না আমাদের, মানে ঘটে না মানে সিনেমাতে সিরিয়ালে অভিনয় করতে গিয়ে এরকম কখনো ফেস করতে হয়নি বা তো সেই জায়গাটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং। এবং একই সাথে যেই বাড়িটায় শুটিং হয়েছিল তারা প্রায় মানে অনেকটা প্রায় অতিথি আসার মতন পুরো কেসটা হয়ে গেছে আর কি, বাড়িতে যেন একটা অনুষ্ঠান হচ্ছে, তখন তার মানে তাদের আতিথেয়তা পুরো জিনিসটা মিলেমিশে এমন একটা হয়ে গেছিল, একটা হোম প্রোডাকশন মনে হচ্ছে যেন সেই বাড়ির লোকেদেরই প্রোডাকশন এটা আর কি। হ্যাঁ, তারাই যেন এই সিনেমাটা করছে আর কি। এইটাও আমরা খুব মিস করি সাধারণত আর কি, মানে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আর কি, যে একটা বাড়ি তার একটা নিজস্ব, তার একটা মানে কতগুলো কন্ডিশন আছে, যে বাড়িতে তুমি যখন তখন জুতো পরে চলে যেতে পারো না, ঘরের ভেতরে ঢুকতে পারো না, বা বাথরুমে ঢুকতে গেলে তোমার ছোটরা বাইরে খুলে আসতে হবে। তো তুমি কোনো রকম বাধা নিষেধ কিছু ছিল না, সব যে যার মতন করে পুরো ব্যাপারটা একটা ওরকম জায়গায় দাঁড়িয়েছিল, যেটা আমাকে খুব টেনেছিল। নর্মালি এরকম হয় না, কারণ আমরা তো নানান সময় নানান বাড়িতে শুটিং করি, এখন স্টুডিওর থেকে বাড়িতে শুটিং বেশি হয়। তুমি জানো এখন কলকাতা শহরে নানান রকম বাড়ি যারা শুটিং এর জন্য ভাড়া দেয়, কিন্তু সেই বাড়িতে শুটিং করা আর এই শুটিংটা করতে গিয়ে আমাদের যেরকম একটা একটা ব্লেন্ডিং হয়েছিল, সেই ব্লেন্ডিংটা বোধহয় আমরা কিন্তু নর্মালি যখন কলকাতায় অন্য কোনো ছবির শুটিং বা সিরিয়ালের শুটিং করতে গিয়ে করি, আমাদের কিন্তু হয় না। সেখানে নির্দিষ্ট একটা রুম আছে, সেখানেই তুমি বসতে পারো, কারণ সেই রুমটার জন্য তারা ভাড়া দিয়েছেন, পাশের রুমটার জন্য নয়, ফলে তুমি পাশের রুমটায় যেতে পারছো না। ফলে এরকম একটা রেস্ট্রিকশনের ভেতরে আমাদের থাকতে হয়। এই শুটিং এর ক্ষেত্রে আমাদের সেইটা খুব একটা মানে দারুণ রকম আনন্দের জায়গা ছিল, যে প্রায় হোম প্রোডাকশন যাদের বাড়িতে করতে গেছিলাম মনে হচ্ছিল তাদেরই যেন ছবি আর কি। হ্যাঁ, মানে ফলে পুরো ব্যাপারটাই খুব অনায়াস হয়ে গেছিল। মানে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের যে শুটিংটা হয়েছিল তার জন্য মানে আমাদের যে অ্যাক্টর অভিনব পাল চৌধুরী, মানে তাদের বাড়িতে, এটা রানাঘাটের পাল চৌধুরী আচ্ছা, বাড়ি, এবং সেই বাড়িতে, হ্যাঁ, সেই বাড়িতেই আমাদের পুরো শুটিংটা হয়েছে। এবং তারা যে যে মাত্রায় মানে আতিথেয়তা দেখিয়েছেন, মানে যে মাত্রায় হেল্প করেছেন সেই জিনিসটাতে, মানে মানে কোনো রকমের ওরকম অসুবিধা হয়নি, মনে হচ্ছিল আমরা একটা ঘরোয়া পরিবেশেই শুটিংটা করছি, যেটা অনিন্দদা এক্ষুনি বললো। সো রিয়েলি ইট ওয়াজ ইন্টারেস্টিং, মানে এটা প্রফেশনাল দিক দিয়ে দেখতে গেলেও এবং পার্সোনাল দিক দিয়ে দেখতে গেলেও, মানে যেহেতু জিনিসটা এতটাই মন দিয়ে করছিলাম আমরা, অ্যান্ড রিয়েলি উই গট ভেরি গ্রেট সাপোর্ট অন আই মিন while completing this film, so it was তবে really এই কন্টেন্টের interesting and জায়গা, nice. হ্যাঁ মানে এই কন্টেন্টের জায়গাটা কিন্তু সত্যি সত্যি এটা রিলিজ করার পর যারা ধরো শর্ট ফিল্ম আচ্ছা, করছে আর কি। একটা জিনিস একটু জেনে নি, সেটা হচ্ছে প্রিয়ম সুশোভনের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে অনিন্দদাকে যে চরিত্রে কাস্ট করা হয়েছিল, এই চরিত্রটা তো আগে তৈরি হয়েছে, গল্প যে সুশোভন গল্পটা নিশ্চয়ই আগে তৈরি করেছে, তখন যে ছবিটা ছিল, মানে অনিন্দদার ঠিক কি কি ফিচার, মানে সেটা ভয়েস হতে পারে, মানে লুক হতে পারে, কোন কোন জিনিস ম্যাচ করেছে বলে অনিন্দদাকে কাস্ট করার কথা ভাবা হয়েছিল এই চরিত্রটা, মানে এই চরিত্রটার সঙ্গে অনিন্দদার মিল কি? এটার বোধহয় সুশোদা যেহেতু লিখেছে, মেবি ইউ ক্যান অ্যান্সার দ্যাট। চরিত্রের সঙ্গে মিল মানে নাই থাকতে পারে, এবং সেইখানেই অনিন্দদা অভিনেতা, রাইট, মানে পেশাদার অভিনেতা। তো তাছাড়া মানে পার্সোনালি আমার আর রশ্মিতার, আমরা অনিন্দদার বড় ফ্যান। আমাদের মানে অ্যাজ অ্যান অভিনেতা অনিন্দদার কাজ খুব ভালো লাগে, আমরা অনেক ফলো করি। হ্যাঁ, ইদানিং অনিন্দদা যে পোস্ট গুলো করেছে ফেসবুকে, ম্যাকবেথ নিয়ে, বা মানে আরো অনেকগুলো নাটক বা এরকম গল্প নিয়ে শেক্সপিয়ারের, সেগুলোতে মানে একইভাবে আমরা ফলো করেছি। তো সেই দিক থেকে ওই কনফিডেন্সটা ছিল। এবার কেন ভালো লাগে সেটা ওরম ভাবে টেকনিক্যালি বলাটা খুব মানে অসুবিধা। আমার মনে হয় অনিন্দদা কোন একটা চরিত্রের ক্রাইসিসটাকে, কোন একটা চরিত্রের ইনার কনফ্লিক্টটাকে, এবং দ্যাট ইন্টেন্সিটি অফ দ্যাট ক্যারেক্টার অনেক বেশি ভালোভাবে আমার মনে হয় অ্যাজ এ ভিউয়ার তুলে ধরতে পারে। অনেকে সেটা পারে না। হ্যাঁ, অনেক অনেক সো কল্ড বড় বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা পারে না।
হ্যাঁ, সেইখান থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এবং এবং অনিন্দদা মানে সেটা পরে জানা আমার শুটিং করার সময় যে অনিন্দদা ইজ ভেরি মানে ভেরি ইজি গোয়িং এন্ড ভেরি ভেরি মানে ইজি অ্যান্ড ফান টু ওয়ার্ক উইথ। তো সেই দিক থেকে আর আমার মনে হয় ইট অল কেম টুগেদার ভেরি নাইস। আই জাস্ট অ্যাড ওয়ান পয়েন্ট এখানে, যেরকম সুশোদা বললো যে যখন স্ক্রিপ্টটা এসেছিল, মানে সুশোদা যখন লেখার পরে মানে শেয়ার করে জিনিসটা, তখন যখন আমি মানে আমাদের তো ইয়ে ছিল যে কিরকম কি হবে, তো যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকে কাজ করা যেতে পারে, তো দ্য ফার্স্ট নেম দ্যাট কেম ওয়াজ অনিন্দ্য ব্যানার্জি। কারণ যেই সময় আমি স্ক্রিপ্টটা রিড করছি, তো আমি তো ভিজুয়ালাইজ করছি যে কিরকম হবে জিনিসটা, এবং সেই সময় we felt that yes, Anindya Banerjee can do, Anindya can do something great on this part. So after that we approached and yeah, everything worked out. So ওকে, তো এই সেগমেন্টটাতে মানে এখন অবধি এটাই। তো আমি অনিন্দ্যদাকে বলতে চাইবো যে হোয়াট দ্য বং জাংশন ইজ। আজকে যে আমরা এই লাইভে এসেছি, তুমি ইনিশিয়াল পার্টটাই ছিলে না বিকজ অফ সাম টেকনিক্যাল স্ন্যাগ। তো from our part we'd like to tell you that the Bong Junction is a new infotainment media venture. This is like an example of the new media, the digital media we have. এখনকার দিনে we have lots of print media, web media, digital media and everything, but we are here with a difference. মানে আমরা সবকিছুই মানে হয়তো জেনারিক করতে পারি অ্যাজ কম্পেয়ার টু মানে আদার ইনফোটেনমেন্ট মিডিয়া ইন্ডাস্ট্রিজ, কিন্তু আমরা কিছু একটা অন্যরকম আনছি অ্যান্ড আস্তে আস্তে লোকে দেখতে পাবে। যেরকম তোমায় বলে রাখি যে মরমিয়া যে থিয়েটার গ্রুপটা, যেখানে শাগনিকদা থিয়েটার ডিরেক্টর, তাদের সাথে আমরা অফিসিয়াল থিয়েটার পার্টনার্স হয়েছি, এবং যারা থিয়েটার ওয়ার্কশপস করানো এবং আরো অনলাইন টিকিটিং অফ থিয়েটার ফেস্টিভ্যালস অর থিয়েটার অ্যাক্টিভিটিস, থিয়েটার শোজ, সেগুলো আমাদের সাইড থেকে করানো, এই জিনিসগুলো আমাদের করা হবে। এবং ডেইলি নিউজ অন দ্য বেসিস অফ ইনফোটেনমেন্ট, এভরিথিং হ্যাপেনিং ডেইলি, অনেক রকম ভাবে মানে আমরা এই জিনিসটাকে তুলে ধরতে চাইছি। অ্যান্ড দ্য সাপোর্ট দ্যাট উই হ্যাভ গট, এটা জাস্ট 1 week হয়েছে, লঞ্চ হয়েছে, and we have 2000 followers right now. And I am really happy that Shantan Ghoshal, eminent film director, Shantan da আছে, সঞ্জীব ব্যানার্জি আছেন, সঞ্জীব দা হচ্ছে আমাদের আরেকজন ডিরেক্টর, শান্তনু মুখার্জি is there, Shalini Chatterjee is there, so many other people are there. We have an entire crew, and এই জিনিসটা মানে just a week হয়েছে and we are getting so much following. So we really hope that your film, the film that is coming, becomes a big success, and we will also look forward for your support in the near future, because এরকম অনেক প্রসপেক্টস। আমাদের একটা কনসেপ্ট আছে, দ্য বং জাংশন অরিজিনাল, যেখানে উইল বি প্রডিউসিং অডিও স্টোরিজ, শর্ট ফিল্মস, থিয়েটার্স অ্যান্ড এভরিথিং, মানে এই জিনিসগুলো আমাদের হবে। সঞ্জীব দা এখানে একটা অ্যাডিশনাল কমেন্ট করেছে হিউম্যানিটি জাংশনটা, তো অনিন্দ তোমায় এটাও বলে রাখি, উই হ্যাভ আ স্পেশাল সেগমেন্ট কল্ড দ্য হিউম্যানিটি জাংশন, যেখানে এই সময় মানে কোভিড বা আমফান এইসব জিনিস, হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এই জিনিসগুলোকে আমরা তুলে ধরবো। বিকজ আজকালকার দিনে পেড ছাড়া কিছু হয় না, মিডিয়ায় আজকাল ম্যাক্সিমামটাই পেড হয়ে গেছে। ওভার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল সেই ডিসকাশন আমি যাচ্ছি না, সব ম্যাক্সিমামটাই সেটা হয়ে গেছে, বিং ব্রুটালি অনেস্ট। এবং হিউম্যানিটি জাংশনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে এনজিওস, লোকাল ইনস্টিটিউশনস, লোকাল গ্রুপস যারা এগিয়ে এসছে, লোকের পাশে দাঁড়ায় আলাদা আলাদা জিনিস করে, লোকাল থ্যালাসেমিয়া ইনস্টিটিউশন, সেই জিনিসগুলোকে আমরা কভারেজ দেওয়া, সো দ্যাট দে রিচ মোর অ্যামাউন্ট অফ পিপল, সো দ্যাট দে ক্যান গেট ফান্ডিংস, দে ক্যান গেট স্পন্সরশিপস, এই জিনিসগুলোকে করা, we are taking initiative for that. So this is the basic structure of the Bong Junction, and we really hope that everyone likes it. বাহ, দারুণ ব্যাপার এটা। ওকে, তো আমরা ভীষণভাবে চাই যে সবাই রাউন্ড ট্রিপ দেখুক, হ্যাঁ, এবং আমরা আমাদের যারা এখন ভিউয়ার্স রয়েছে তাদের সবাইকে বলছি বং জাংশন মানে বং জাংশন রাউন্ড ট্রিপের সঙ্গে রয়েছে, রাউন্ড ট্রিপের পার্টনার বং জাংশন, এবং বং জাংশন থেকে আপনারা যা ইনফরমেশন পেলেন কালকে রিলিজ করছে, তো রাউন্ড ট্রিপ কালকে রিলিজ করছে, যে মুহূর্তে ওটা রিলিজ করছে আপনারা সবাই ওটা দেখে ফেলুন, যে ভাবে দেখা সম্ভব দেখে ফেলুন, এবং সেটাকে প্রমোট করুন। তার কারণ ভালো ছবি, যে কোনো ভালো আর্ট ফর্ম, সেটার পাশে থাকা মানে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া,
আর এই কোভিড সিচুয়েশনের পরে যে কোনো শিল্পের পাশে মানুষ না দাঁড়ালে মানে আমাদের শিল্পীদের আর কোনো গতি নেই। সুতরাং আপনাদের সবার কাছে অনুরোধ, ডু ওয়াচ দ্য ফিল্ম টুমরো। আচ্ছা প্রিয়মদা, ক্যান ইউ জাস্ট গিভ আ ব্রিফ হাইলাইট অ্যাবাউট দ্য ফিল্ম, মানে কিভাবে লোকে দেখতে পারবে এন্ড এভরিথিং ভিউয়ার্স আর আস্কিং, তো তুমি যদি একটু ক্লিয়ারলি বলে দিতে পারো। ওকে, সো এই ফিল্মটা কালকে মানে 8 জুন 11 AM রিলিজ হচ্ছে, এবং ভিউয়াররা যেখানে যেতে পারবে সেটা হচ্ছে IMDC সিলভার স্ক্রিন। সো এটা হচ্ছে এক রকমের ভার্চুয়াল মাল্টিপ্লেক্স কাইন্ড অফ থিং, অ্যান্ড বিকজ অফ সেই লিঙ্কটা আই গেস সেটাও তুমি অলরেডি পোস্ট করে দিয়েছো, সো ভিউয়ার্স ক্যান অলসো গো টু দ্যাট লিঙ্ক, and সেখানে যাওয়ার পর everything is crystal clear how you can watch the film. Yes, so it's very simple. So you have to go there and watch the film, and if you like it, post comments, reviews, everything. So do watch this, and আমরা নিশ্চয়ই অপেক্ষা করব সবার ফিডব্যাকের জন্য, বিকজ যেরকম ফিডব্যাক আমরা পাবো পরের ফিল্ম বা ইয়েতে আমরা নিশ্চয়ই সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব এভরি টাইম। দ্যাট ইজ দি অলওয়েজ দি টার্গেট, সো do watch it. Okay, so I'm just pausing you for a while. Xavier will be coming up and he'll be asking a few questions Sure. to Anindya. So I'm just pausing you for a while. Xavier, welcome. Anindya bole rakhi, Xavier is one of our content creators of the Bong Junction, and he would like to ask you a few questions. And after that, we have some special set of questions for Ushmita Dia as well. তো আমি ফার্স্টে অনিন্দ্যদাকে যেটা বলবো, কোশ্চেনটা করবো আমি, যে এখন অলরেডি শারমিকদা এই কোশ্চেনটা করেছে যে এখন অনেকে DSLR কিনলে এখন অনেকে ডিরেক্টর হয়ে যাচ্ছে, এখন অনেকে স্ট্যাটাস চেঞ্জ করে ফিল্ম মেকার হচ্ছে। তো হচ্ছে, মানলাম হচ্ছে, কিন্তু সেভাবে কিন্তু তারা এগোতে পারছে না, তারা কিন্তু কোথাও গিয়ে একটা ল্যাগ করছে। কারণ তারা ভাবছে আজকে আমি একটা শর্ট ফিল্ম বানালাম, সেটা ইউটিউবে আপলোড করলাম, শেয়ার করলাম, কিছু ভিউজ পেলাম, তাতেই আমার কাজ শেষ হয়ে গেল। তারা কিন্তু কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারছে না। তো অনিন্দ্যদা, তুমি যদি কিছু বলো, মানে কিভাবে তারা এগোতে পারে প্রপারলি, একদম যদি তাদের মানে প্ল্যানই হয় ফিল্ম বানাবে। দেখো, প্রথমেই বলি যে তুমি ধরো ছবি একটা তৈরি করবে, শর্ট ফিল্ম তৈরি করবে, না ছবি আঁকবে, না তুমি একটা গানের কথা লিখবে, না কবিতা লিখবে, এগুলো সম্পূর্ণভাবে ডিপেন্ড করে হচ্ছে তুমি একটা কি ক্রাইসিসে আছো। তুমি যতক্ষণ না পর্যন্ত একটা ক্রাইসিস তোমার ভেতরে তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু সত্যি সত্যি হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। কারণ এই যে বা কনফ্লিক্ট, আমি এই ধরো এই যে কন্টেন্টটা ধরো আমি রাউন্ড ট্রিপের কথাই বলছি, এই কন্টেন্টটার আমি শুনছিলাম সুশোভনের কাছ থেকে যে একটা অভিজ্ঞতা এবং একটা বাস্তবে ওটা ছিল, এবং সেখান থেকে গিয়ে এরকম একটা গল্প উঠে আসছে। অর্থাৎ আমি যদি নিজে ক্রাইসিসে না পড়ি, আমি যদি নিজে ভয় না পাই, এই ভয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জানো তো, যে আগামী মানে ভবিষ্যতের শিল্পী কি হবে, হ্যাঁ, তার চেহারাটা কি দাঁড়াবে, বা কারাই বা ভবিষ্যতের শিল্পী। এবারে এই জায়গাগুলোর যদি না ভাবি আর কি, যদি কন্টেন্ট যদি সত্যি সত্যি আমাকে কোথাও এখন শুনি মনে হয় যে 1970 সালের কন্টেন্ট, তাহলে কিন্তু তাদের কাজ করা উচিত নয় আর কি। মানে আমি এরকম ভাবে বলা উচিত নয় হয়তো, কারণ তার বাবার পয়সায় কাজ করছে, বা কাউকে একটা করেছে, তার পয়সা করতেই পারে আর কি। কারণ এটা একটা ফ্রিডমের কোয়েশ্চেন আর কি, হ্যাঁ, ফ্রিডম অফ এক্সপ্রেশন। ফলে আবার এটাও মাথায় রাখতে হবে যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে, ধরা যাক আমি তোমার একটা উদাহরণ দিয়ে বলি, তুমি একটা আইসক্রিমের দোকানে গেলে, তুমি এবার কোন ফ্লেভারের আইসক্রিমটা খাবে সেটা তো সত্যি সত্যি তোমাকে তো কেউ বাধা দেবে না। তোমাকে ম্যাক্সিমাম দোকানদার বলতে পারে এটা নতুন এসছে, এই ফ্লেভারটা একবার টেস্ট করতে পারেন। কিন্তু বা ধরো তুমি কোনো ওয়াইন শপে যাবে, তুমি নির্দিষ্ট একটা ওয়াইনই খাও, পাশে দাঁড়িয়ে যারা সেল করে তারা বললেও তুমি কিনবে না। সো তুমি তোমার স্বাধীন। ধরো তুমি গোয়ায় বেড়াতে যাবে না ব্যাঙ্গালোরে বেড়াতে যাবে, এই বেড়াতে যাওয়ার স্বাধীনতা সম্পূর্ণ তোমার উপর রয়েছে। তুমি কোন বইটা পড়বে, তুমি রবীন্দ্রনাথ পড়বে না, শরৎচন্দ্র পড়বে না, ডুরেনমার্টের থিয়েটার, জার্মানির থিয়েটার পড়বে না, বার্লিন ওয়ালের ইতিহাস পড়বে, সেটাও কিন্তু তুমিই ঠিক করো। তার মানে তো দেখা যাচ্ছে যে আমরা হেবি স্বাধীন, প্রত্যেকেই তো স্বাধীন, কিন্তু নয়। স্বাধীনতার মজাটা হচ্ছে, ধরো এরকম আমি চায়নাতে কি হয়, চায়নাতে জানো তো যে তোমার ধরো সরকারি চাকরি তোমাকে 20 দিনের ছুটি বছরে দেবে। এবার 20 দিন ছুটি দেবে মানে তুমি 20 দিন ইউজ করতে পারবে না, জানো তো, তোমাকে 10 দিন ইউজ করতে পারবে, আর 10 দিন তোমাকে বাড়িতে বসে থাকতে হবে। তার মানে কি তুমি স্বাধীন?
তুমি দেখো কিরকম মারাত্মক আর কি। মানে তুমি 20 দিন তোমার হাতে দিয়েছে, কিন্তু তুমি 20 দিন ব্যবহার করতে পারবে না। তোমাকে 10 দিনই তুমি ব্যবহার করতে পারবে, বাকি 10 দিন তোমার ঘরে থাকতে হবে। সো আমরা কিন্তু আসলে স্বাধীন নই কিন্তু, মানে আমার কি সেই স্বাধীনতা আছে সিস্টেমটাকে চেঞ্জ করবার? আমার যদি সিস্টেম চেঞ্জ করবার স্বাধীনতা থাকে তবেই আমি বুঝবো যে আমি সত্যিকারের স্বাধীন। কারণ স্বাধীনতার আরেকটা পিঠে লেগে থাকে হচ্ছে, সেটার নাম হচ্ছে রেসপন্সিবিলিটি। ফলে যতক্ষণ একদম না পর্যন্ত আমরা রেসপন্সিবল হব ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রিডমকে এনজয় করতে পারবো না। হয়তো স্লাইটলি পলিটিক্যাল শোনাচ্ছে বিষয়গুলো, বাট ফিল্ম তো পলিটিক্সেরই অংশ আর কি। মানে পলিটিক্স এবং আর্ট এই দুটো মানে এর সাথে সম্পর্ক দীর্ঘদিন, বিশেষ করে লাস্ট সেঞ্চুরি মানে আন্ডারওয়েন্ট আ ভেরি মানে প্যারাডাইম শিফট আর কি আফটার দ্য অ্যাক্সিস ওয়ার। তো প্যারাডাইম শিফট অফ হিউম্যানিটি অ্যান্ড হিউম্যান অ্যাটিটিউড। তো আমাদের সেটাকে মাথায় রাখতে হবে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে বার্লিন ওয়াল এবং গালফ ওয়ারের শেষ পর্যন্ত এই যে ফেজটা তারা পৃথিবীর শিল্পকে পরিবর্তন করে দিয়েছে আর কি, পরিবর্তন করে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মানে যারা দেশে থাকে না, মানে দেশ থেকে যারা এক্সাইল লিটারেচার, যারা আর কি, এক্সাইল লিটারেচারের কনসেপ্ট একটা সময় ছিল না, কিন্তু সেই তৈরি হয়েছে, ফলে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আর কি। আমরা জানি অনেক আফ্রিকান কবিকে, অনেক রোমানিয়ান কবিকে, পল সেলানকে দেশ থেকে, দিনেশকুকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চেসেসকুর সময়, আমরা জানি। এবারে ধরো আমি শর্ট ফিল্ম করবো, এই যে হ্যাঁ এই যে সমস্যাগুলো, এই যে ধরো এই যে নিরাশ্রিত, এই যে ধরো আমি বলছি যে আজকে যারা এই যে শরণার্থী, আজকের পৃথিবীর সমস্যাটা কি? শরণার্থী। তুমি জার্মানিতে তুমি জানো 3 লাখ লোক, মানে কাউকে কাউকে ভিসা দেওয়া হয়েছে, রেসিডেন্সিয়াল ভিসা, সবাইকে দেওয়া হয়নি। তারা একটা চার্চের মধ্যে আছে, তারা ফাদাররা খিচুড়ি রান্না করছে, তারা খাচ্ছে, সেখানেই তারা রোমানিয়ান বেশি সমস্ত লোকজন আর কি, তারা নাচ গান করছে, কেউ একটা বয়স্ক লোক প্যান্ট ফ্লুট বাজাচ্ছে, কেউ জিপসি নাচছে, মানে তারা এনজয়। আর্টটা কিন্তু পল সেলানে, সরি মার্ক সাগালের ছবি লাগিয়ে রেখেছে সেখানে, কেউ ফটোগ্রাফ তুলেছিল সেই ফটোগ্রাফ। ফলে তারা কিন্তু আর্টটাকে ওই ক্রাইসিসে পড়েও ছাড়তে পারেনি। তুমি বুঝতে পেরেছো যে জীবন যাপন মানে আমার এক্সিস্টেন্সের সাথে আর্টটা কিভাবে জড়িয়ে। সো যদি আমাকে সারা পৃথিবীর ইতিহাস তুমি ভেবে দেখো, ইসরায়েলে যখন স্কাড রকেটটা ফেলা হয়, তখন আমাদের যে জুবিন মেহতা সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে ছুটে চলে গেল ইসরায়েলে, গিয়ে বললো এখন থেকে এটাই আমার কর্মভূমি। হ্যাঁ, এবং তখন ফিলারমোনিকের আমেরিকার যারা লোকজন, যারা এলিট ক্লাস আর কি, ফিলারমোনিকের তো মূল লোক তো জুবিন মেহতা, কন্ডাক্টর, তো তখন তারা আমেরিকার ওই ক্লাসটা চিন্তায় পড়ে গেল, আরে জুবিন মেহতা চলে গেলে কি করে হবে। জুবিন মেহতা নিজে একজন ভারতীয় পার্সি, সে গিয়ে ইসরায়েলে গিয়ে বলছে আমি হচ্ছি ইহুদি, যার সাথে বলছে আমি জন্ম ইহুদি, যার সাথে ইহুদির কোনো সম্পর্ক নেই। সেটা মানে কি পরিমাণ। বা ধরো আমাদের যে পৃথিবীর সেরা যে চেলো প্লেয়ার আর কি, আমি নামটা ভুলে গেলাম, রাশিয়ান ভদ্রলোক, সে বার্লিন ওয়ালের সামনে গিয়ে ওখানে চেলো বাজাতে শুরু করলো, হাজার হাজার মানুষ ওখানে দাঁড়িয়ে গেল। এবার সেটা নিয়ে বিতর্ক আছে, ওয়াল ভেঙে গিয়ে এখন স্কিন হেড যারা নবনাৎসি আর কি, মানে নিউ নাজি, তারা সব এপার ওপার হয়ে গিয়ে তাদের যে স্ট্যাসি বলে জার্মানিতে যে এখন এই এরপরে একটা স্ট্যাসি বলে একটা গ্রুপ তৈরি হয়েছে আর কি, সিক্রেট এজেন্সি। হ্যাঁ, আগে সেই ফ্যাসিজম তো নেই, এখন নতুন চেহারা নিয়ে স্ট্যাসি এই নামে এসছে আর কি। তো এই সমস্যাগুলো যদি না ভাবায়, আমার ভারতবর্ষের সমস্যাও যদি না ভাবায়, আন্তর্জাতিক সমস্যা যদি আমায় না ভাবায়, তাহলে পরে তুমি যত শর্ট ফিল্মই করো, ওই শর্ট ফিল্মের 243টা লাইক নিয়ে তোমায় বসে থাকতে হবে। একদম বাস্তবটা তুলে ধরেছে একদম অনিন্দ্য। আমি এখানে কিছু একটা অ্যাড করতে চাই যদি অনুমতি হয়। হ্যাঁ, মানে যেহেতু আমি যেহেতু মানে আই কনসিডার মাইসেলফ আউটসাইডার অফ অফ টু দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনালি কেউ না এই ইন্ডাস্ট্রির, মানে সেটা মানে কন্টেন্ট ক্রিয়েশন, অভিনয়, যাই হোক, হ্যাঁ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন বা যাই হোক। তো আমার মনে হয় এই যে এখানে কোথাও একটা আমরা যখন মানে ইট ইজ আ পারসেপশন দ্যাট ইজ প্লেইং, যে শর্ট ফিল্ম মানে ও ঠিক আছে যে কেউ করতে পারে। আমি বলছি জাস্ট মানে গোয়িং ব্যাক টু শাগনিকস আর্লিয়ার পয়েন্ট, বা সেটার থেকে মানে কেউ যদি শর্ট ফিল্মের যে মানে যে করলো তার একটু কদরটা একটু কমে, এরকম তো ব্যাঙের ছাতার মতো হচ্ছে। তো দিস ইজ দ্য পারসেপশন, ঠিক আছে, নট নেসেসারিলি ইট ইজ ট্রু। সেকেন্ডলি, এখন অনলাইন মিডিয়ার জন্য বা ডিফারেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য সোসাইটি ইজ বিকামিং মোর ইগ্যালিটেরিয়ান। তো কোথাও যারা অলরেডি এক্সিস্টিং সোসাইটিতে, তোমাদের এটা ভাবতে হবে, এবং আমি তোমাদের এটা বলছি জাস্ট অ্যাজ অ্যান আউটসাইডার, যে তোমাদের এটা ভাবতে হবে যে কোথাও কি আমাদের একটা বুর্জুয়া মেন্টালিটি কাজ করছে, যে এই রে আমাদের মতো আরো 10 জন চলে আসলে কম্পিটিশন বাড়বে। কারণ ইউটিউবে বিলিয়ন বিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবাই কি ভালো না? সবাই ভালো না, বেশিরভাগই মানে হয়তো সো কল্ড ভালো না, কিন্তু তার মধ্যেও কিন্তু ভালো উঠে আসছে। তাদের হাতে আজকে মোবাইল চলে আসছে, তাদের বাড়িতে আজকে ইন্টারনেট কানেকশন চলে আসছে, অ্যামাজন থেকে একটা ট্রাইপড কিনে একটা আইফোন দিয়ে যে কোনো ভালো ফিল্ম করা যায় যদি ভালো কন্টেন্ট থাকে। সো তোমরা চাও বা না চাও, মানে তোমরা চাও বা না চাও, তোমাদের কম্পিটিশনের মুখে পড়তে হবে।
এবং তোমাদের এটার অন্তর্ভুক্ত হতে হবে whether you like it or not, এবং that's gonna change in the next 5 to 10 years drastically. ঠিক আছে? তো এগেইন গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এখানে আমার মনে হয় শর্ট ফিল্ম বা ফিচার ফিল্ম যেটাই হোক, হোয়াট ইজ দ্য ইন্টেন্ট? আমি কি করতে চাইছি? আমি কি জাস্ট ফেম চাইছি? আমি কি জাস্ট ভিউ চাইছি? আমার মনে হয় বেসড অন দ্য ইন্টেন্ট পিপল শুড বি জাস্ট, বিকজ দেয়ার ইজ অলওয়েজ এ লার্নিং কার্ভ। আমি অনিন্দতার মতো এত পড়াশোনা করিনি, আমি তোমাদের মতো এত থিয়েটার করিনি, আমাকে করতে করতে শিখতে হবে, আমাকে দেখে দেখে শিখতে হবে। বাট এগেইন উই প্রোভাইড ভ্যালিউ, কারণ উই ডোন্ট হ্যাভ টু আনলার্ন হোয়াট উই নো। আমরা কিছুই জানি না, ঠিক আছে? আমি বললাম কিছুই জানি না, মানে সত্যি কিছু জানি না। তো সেখান থেকে তোমাদের যদি একটা নতুন ভাবে এটাকে ভাবতে হয়, ইউ হ্যাভ টু আনলার্ন, কারণ তোমরা একই জিনিস দেখে আসছো, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা কিন্তু স্টেটাস কোকে চ্যালেঞ্জ করতে পারি সহজে, কারণ আমরা তো কিছুই জানি না। তো এখানে এটা কিন্তু একটা ভাবার বিষয় আমার মনে হয় আগামী দিনে। একদম একদম একদম। মানে ধরো আমি একটু অ্যাড করে দিই, জাস্ট আমি শেষ করছি আর কি, এবার বেরোতে আমার অন্য কাজে। এই যে ধরো আমাকে বাংলা সিনেমার ফর্ম নিয়ে অত্যন্ত ভাবায়, ফর্ম, যে কারণে আমি আলাদা করে রবার্ট ব্রাউনিং বা জীবনানন্দ এদের কবিতা থেকে ফর্ম খুঁজছি। মানে আমার একটা ছবি নেক্সট ব্রাউনিং এর একটা কবিতা নিয়ে আমি শর্ট ফিল্ম করছি আর কি, পরফাইডিয়াস লাভার বলে, তোমরা অনেকেই পড়েছো আর কি। সো ড্রামাটিক মনোলগ। সো বা জীবনানন্দ পড়লে পরে তুমি দেখতে পারবে কবিতা ইটসেলফ ফর্ম দিচ্ছে, মানে যেভাবে সিনেমা শুরু হয়েছিল তো সাহিত্যের হাত ধরে আর কি। হ্যাঁ, গ্রেট এক্সপেকটেশনে সেই কেটলি থেকে ভক ভক ধোয়া বেরোচ্ছে আর কি, সেখান থেকে ক্লোজ শটের উৎপত্তি হয়, কারণ সাহিত্য তো তার আগে এসে গেছে, সিনেমা ওই কনসেপ্ট কোথায় পাবে? হ্যাঁ, তো যাই হোক, সাহিত্যর কাছে অসম্ভব ঋণী থাকতে হবে সিনেমা। ফলে আমরা কি যে ছোট ছবি তৈরি করছি, আমরা সত্যি সত্যি আমাদের কি সাহিত্য সম্পর্কে, দেশি সাহিত্য, বিদেশি সাহিত্য বা যে কোনো সাহিত্য বা সাহিত্যের ফর্ম, তার যে নানান রকমের তার যে বিবর্তন, সেইগুলো যদি আমরা সত্যি সত্যি মাথায় না রাখতে পারি, তবে কিন্তু আমরা জীবনে ফর্ম এবং কন্টেন্ট নিয়ে যতক্ষণ না তুমি ফর্ম এবং কন্টেন্ট নিয়ে ভাবছো, তার রসদ তোমাকে দুনিয়া থেকে খুঁজে বার করতে হবে। ততক্ষণ পর্যন্ত শর্ট ফিল্ম বা বড় ফিল্ম কোনো ফিল্ম করা খুব ডিফিকাল্ট হবে। একদম। বলছি অস্মিতার দিকে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, তুমি যদি শর্টে একটু মানে অভিজ্ঞতাটা শেয়ার করো, মানে এই ফিল্মটা শুটিং এর সময় একদম শর্টে। আচ্ছা, হ্যাঁ, একদম শর্টে বলতে এই গল্পটা শোনার পর তার দুদিন আগে আমি ওয়াচমেকার দেখেছিলাম। তারপরে যখন আমি সুশোভনের কাছে এই গল্পটা শুনেছি, তখন যেহেতু সবাই বলছে যে কিভাবে ক্যারেক্টারটার সঙ্গে অনিন্দদা ফিট করলো বা কিছু করলো, এরকম আগে আলোচনা হয়েছে, কিন্তু আমি ওয়াচমেকার দেখার পর ডিসিশন নিই যে এই কাজটা যদি কেউ ভালো করতে পারে, আমার পার্সোনালি মনে হয়েছিল এটা অনিন্দদা করতে পারবে। কিন্তু সেটা আমি ডেফিনেটলি ডিরেক্টর এবং সুশোভনের উপর ছেড়ে দিই, কারণ তাদের একটা চয়েস ডেফিনেটলি থেকে যায়। এটা আমার প্রোডাকশন, কিন্তু তা সত্ত্বেও আমি তাদের সেই লিবার্টিটা দিয়েছিলাম যে তারাও এগ্রি করে আলটিমেটলি। এবং এই পুরো প্রোডাকশনটা কিন্তু শুধুমাত্র অনিন্দদা যে অভিনয়ের সঙ্গে যুক্ত সেটা নয়, আমার যে অভিজ্ঞতাটা সেটা অ্যাজ এ অ্যাক্ট্রেস তো ভীষণই ভালো, সেটা আমি তো বলবোই, কিন্তু তার বাইরে গিয়ে অনিন্দদাকে যখন আমি গল্পটা বলি, শুধুমাত্র অনিন্দদা গল্পটার জন্য বা কাজটা যাতে ভালো করে হয় তার জন্য পুরোপুরি নিজের প্রোডাকশন টিম, যেটা অনিন্দদার নিজস্ব প্রোডাকশন টিম ফাউল মাউথ, সেই প্রোডাকশন টিম পুরো এগিয়ে আসে আমাদের সাহায্য করে কাজটা করার জন্য, কারণ সত্যি আমাদের কাছে বাজেট ছিল না। এবং সেই মানে এটা বলতে পারি আমি জিরো বাজেট ফিল্ম, এটা বলতে পারি। তো যাই হোক, তো সেই বাজেটের মধ্যে থেকে অনিন্দদার গোটা প্রোডাকশন টিম দিয়ে সাপোর্টটা করে। তো এটার জন্য আমি অনিন্দদা এবং পম্পাদির কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো, যে মানে আমি অ্যাজ আ অ্যাক্টর অনিন্দদাকে চেয়েছিলাম, কিন্তু অনিন্দদা পুরো সাপোর্টটা দিয়ে দিয়েছিল আমাকে। অনিন্দদা এবং পম্পাদি ডেফিনেটলি অনিন্দদার প্রোডাকশন যেটা, তো সেই ক্ষেত্রে আমার প্রোডাকশন টিমটা পুরো হেল্প করেছিল, তো সেই ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছিলাম। তো সেটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট, যে আমাদের কাছে এইরকম একটা সাহায্যের হাত অনিন্দদা বাড়িয়ে দিয়েছিল। তারপর তো এটা সত্যি কথা, মানে এটা আমার আর কিছু বলার ভাষা নেই আর। এই অভিজ্ঞতাটা আমার কাছে অনেক বেশি প্রিয় অ্যাজ এ অ্যাক্ট্রেস ছাড়া, মানে অ্যাক্টিংটা তো করেছি, অনিন্দদার সাথে অ্যাক্টিং করার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে একটা অত্যন্ত বড় ব্যাপার, কিন্তু এর বাইরেও এই পুরো প্রোডাকশনটাকে এগিয়ে নেওয়ার জন্য অনিন্দদা পম্পাদি যেটা করেছে, না এটা আমি মানে বলতে বাধ্য হচ্ছি, এই অভিজ্ঞতাটা আমার কাছে আরো অনন্য আর কি। আচ্ছা, তাহলে আমরা এই সেগমেন্টটা আজকের জন্য এতটাই। and Anindada, we are really thankful that you joined this session. Oshmita Di, thank you so much. Priyamda is there. Priyamda, thank you so much. Agnikda, Sushobanda, Xavier, we thank all the viewers who are there. We'll request everyone to go watch the round trip on IMDC Silver Screen, and I'm just dropping the link once again. You can watch it over here, right here. We have mentioned it.
And that's all for today's session. Thank you so much. Yeah.